ওকে, আসেন আগে হচ্ছে আমাদের ক্লাসের যে প্রবলেম গুলো আছে ওই প্রবলেম গুলো আগে একটু একটু করে সলভ করি। ঠিক আছে, মানে যেগুলো কোশ্চেনে দিছিলাম সবাই ট্রাই করছেন, আমি খাতাগুলো কেটে ফেলছি, একটা বানায় চার্ট বানায় দিয়ে ফেলবো। ঠিক আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড। আচ্ছা ঠিক আছে, সবার মার্ক গুলাই দিয়ে দিব, সমস্যা নেই। আসেন ভেক্টরের তাহলে হচ্ছে যে কোশ্চেন গুলো দিছিলাম একটা একটা করে মোটামুটি সলভ করি, সবাই একটু খেয়াল করবেন। ইজি টাইপের কোশ্চেনই, অত টাফ কিছু না, একটু খেয়াল করলে সবাই বুঝতে পারবো, সমস্যা নেই। ওকে, আসেন শুরু করি। তাহলে সর্বপ্রথম হচ্ছে আমাদের আচ্ছা ওকে, আশা করি মোটামুটি প্রশ্ন দেখা যাচ্ছে, অত প্রবলেম হওয়ার কথা না, তো সবাই একটু দেখবেন। প্রথম কোশ্চেনের মধ্যে বলছে আমাদেরকে যে হচ্ছে দুটি ভেক্টরের লব্ধি দিছে আমাকে 40 নিউটন। দুটি ভেক্টর লব্ধি দেওয়া হয়েছে 40 নিউটন। 40 নিউটন দেওয়ার পর বলছে যে ছোটটির মান হচ্ছে 30, এদের লব্ধি বলের সাথে লম্বভাবে আছে এবং এটি লব্ধি বলের সাথে লম্বভাবে আছে। সো ছোটটা হচ্ছে লব্ধির সাথে লম্বভাবে আছে, বলছে বড় বলটির মান কত। ঠিক আছে, এটা আমরা ক্লাসের মধ্যে হুবহু করাই দিছিলাম। সো যারা একটু প্র্যাকটিস করছে ওদের জন্য এটা তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না। যে আমাদের দুইটা বলের লব্ধি দিচ্ছে 40 নিউটন, তাহলে আমরা একটা চিত্র আঁকতেছিলাম। ছোট বলটা যদি এটা হয়, সাপোজ পি বলটা হচ্ছে ছোট বল, ওর সাথে লব্ধিটা কিভাবে থাকতেছে, লম্বভাবে থাকতেছে। এটা হচ্ছে আমাদের লব্ধি। সো আমরা বুঝতে পারতেছি কিউ ভেক্টরটা এই পাশে থাকবে এবং ও বড় ভেক্টর হবে। তারপর এটা থেকে আমরা চিত্রটাকে একটু ভিন্ন করে আঁকতেছিলাম, চিত্রটা এভাবে আঁকতেছিলাম। এরপর আমরা এই যে এই বরাবর পি ভেক্টর দিচ্ছিলাম, আমরা আমাদের আর ভেক্টর তো এই বরাবর কাজ করতেছে। কিউ ভেক্টরটাকে আমরা একটু রিপ্লেস করে এই জায়গায় নিয়ে আসতেছিলাম। কিউ ভেক্টরটাকে একটু রিপ্লেস করে এই জায়গায় নিয়ে আসতেছিলাম, এই যে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসতেছিলাম, পড়াইছি এটা হুবহু আমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে আমরা লব্ধি সুন্দর মতো বের করতে পারতেছি। কিউ স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার। ঠিক না, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমার কাছে বড় বলের মান চাইছে, বড় বল কোনটা, বড় বল তো কিউ। সো কিউ সমান আসবে রুট ওভার আর স্কোয়ার, লব্ধির মান দিছে 40 স্কোয়ার প্লাস হচ্ছে ছোট বলটার মান দিছে হচ্ছে 30 স্কোয়ার, তাহলে এটা আসবে 50। আশা করি বুঝতে পারছেন, তেমন সমস্যা হওয়ার কথা না। এটা আমাদের 1 নম্বর এমসিকিউ। সিকোয়েন্স ওয়াইজ সবগুলো একবার একবার বলে যাই যাতে সবার একটু ক্লিয়ার হয়ে যায়, সমস্যা নেই। আর যারা মোটামুটি সলভ করতে পারছেন সবগুলো কোশ্চেন, তারা মোটামুটি ক্লাসটা না করলেও চলতেছে, এটা এতটুকু। যদি না ইসাকের বইতে কোনো প্রবলেম থাকে, ইসাকের বইয়ের কঠিন কঠিন কিছু ম্যাথ মানে এমসিকিউ গুলো আমি করাই দিব। তাহলে সবাই একটু আসেন, এরপরেরটা একটু খেয়াল করি। আমাদের কাছে হচ্ছে এরপর দেওয়া আছে I+4J, এটা এবং বরাবর এটার অভিক্ষেপ কত, বুঝি আর এর বরাবর এর অভিক্ষেপ। তাহলে আপনি একটার একটা করে নাম ধরতে বলছিলাম, আমি মনে আছে কিনা, যে একটাকে এ ভেক্টর ধরলাম সাপোজ, আরেকটাকে কি ধরলাম, বি ভেক্টর ধরলাম। ঠিক আছে, তাহলে কি আসতেছে, এ ভেক্টরটির বি ভেক্টর বরাবর উপাংশ। তাহলে কার উপাংশ চাচ্ছে, এ এর উপাংশ চাচ্ছে, তাহলে কি আসবে, এ কস থিটা আসবে। রাইট। সো আমরা লিখতে পারি যে 2 নম্বরের মধ্যে যে আমার এ কস থিটাটা রাখবে, এ কস থিটা মানে আলটিমেটলি এ ডট বি ডিভাইড হবে বি এর মান। ডিভাইড হবে কিসের মান, বি এর মান। তাহলে দুইটাকে আগে ডট গুণন করবো উপরে, এটা আসবে 6 প্লাস 3 4 12 প্লাস 5 2 10 ডিভাইড বাই রুট ওভার বি এর মান। বি মানে পরের জনকে ধরছিলাম 3694। তাহলে এই জায়গা থেকে ক্যালকুলেট করলে মান বের হয়ে যাবে গা 22 6 28, আর নিচে আসতেছে 36 7 13 49 7। তাহলে 28 ডিভাইড বাই 7 428। এই যে ওকে ঠিক আছে, তারপর আসেন 6i-4 কে ভেক্টরটির ওয়াই অক্ষের সাথে কোণ কত। কোণটা বের করতে বলছে, ওয়াই অক্ষের সাথে কোণ। তাহলে আমরা এই কোশ্চেনটা একটু টেকনিক্যালি সলভ করতে পারি, সবাই একটু খেয়াল করলে বুঝে যাবেন আসলে। যে 6i-4 কে ভেক্টরটির ওয়াই অক্ষের সাথে কোণ বের করতে বলছে। এখন আমরা একটু খেয়াল করলে দেখতেছি এর আই আছে মানে ও এক্স অক্ষ বরাবর আছে, যে কে আছে মানে জেড অক্ষ বরাবর আছে। তাহলে এই যে ভেক্টরটা আছে, এই যে ভেক্টরটা আছে ও এক্স অক্ষ এবং জেড অক্ষ বরাবর আছে, অর্থাৎ সিম্পল কথায় ও এক্স জেড তলে আছে। ও কোন তলের মধ্যে আছে, ও আছে এক্স জেড তলের মধ্যে। তাহলে এক্স জেড তলের মধ্যে যদি থাকে, তাহলে এক্স আর জেড মিলে যে তলটা তৈরি করছে, এক্স ভেক্টর ওয়াই ভেক্টর জেড ভেক্টর,
এই যে এক্স আর জেড মিলে যে তলটা তৈরি করছে, আমরা জানি এক্স ওয়াই জেড পরস্পর পরস্পরের উপর লম্ব আকারে থাকে। তাহলে এক্স আর জেড মিলে যে তল তৈরি করছে ওইটার উপর ওয়াই অক্ষ কি হবে? লম্ব হবে। ওইটার উপর ওয়াই অক্ষ কি হবে? লম্ব হবে। তাহলে এই ভেক্টরটা তো আছে এক্স জেড সমতলে, এই ভেক্টরটা আছে এক্স জেড সমতলে, তাহলে এই এক্স জেড সমতলের উপর ওয়াইটা, ওয়াই অক্ষ কিভাবে থাকবে? লম্বভাবে থাকবে। সো আমাদের এইটা হবে 90 ডিগ্রি, অর্থাৎ ভেক্টরটা ওয়াই অক্ষের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। অর্থাৎ ডিরেক্ট দেখে বলে ফেলতে পারতেছি, ডিরেক্ট দেখে বলে ফেলতে পারতেছি। আর এমনিতেও তো আমাদের ওই যে ইয়ার সূত্র আছে, কজ ইনভার্স এ ডট বি ডিভাইড বাই এ বি, ওভাবেও তো আমরা বের করতেই পারি। কিন্তু ব্যাপারটা তো সবাই একটু মাথা রাখবো। ডিরেক্টও এটা বলে ফেলা যায় আসলে, একটু খেয়াল করলে, দ্রুত খেয়াল করলে। এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আছে, এটা জেড অক্ষ বরাবর আছে, সো এক্স জেড সমতলে আছে। ওয়াই অক্ষের সাথে কোন কত হবে? এক্স আর জেড আছে, তার মানে ওয়াই এর সাথে লম্ব ভাবে থাকবে 90 ডিগ্রি। তো এটা ডিরেক্ট আসলে দেখে বলে ফেলা যায়, ঠিক আছে? এটা একটু মাথা রাখবো। তারপর আসেন, কোন সাইকেল আরোহী কত বেগে চললে 6 মিটার/সেকেন্ড বেগে পড়া বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়বে? এটা একটু সবাই এমসিকিউ হিসেবে মাথায় রাখবেন, যে আমাদের যখন অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হবে, যখন আমাদের অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হবে, আমরা সবাই জানি মোটামুটি যে আমাদের ট্যান থিটার সূত্র হচ্ছে, ট্যান থিটা বা কত কোণে ছাড়া ধরতে হবে, এটা সূত্র হচ্ছে মানুষের বেগ ডিভাইড বাই বৃষ্টির বেগ। মানুষের বেগ ডিভাইড বাই বৃষ্টির বেগ। মানুষের বেগ ডিভাইড বাই, বৃষ্টির বেগ। আচ্ছা, যখন মানুষ এবং বৃষ্টির বেগ পরস্পর সমান হয়, মানুষ এবং বৃষ্টির বেগ পরস্পর সমান হয়, তখন ট্যান থিটার মান হয়ে যাবে 1, আর তখন থিটার মান হয়ে যাবে 45 ডিগ্রি। সো এটা আমরা একটু শর্টকাট হিসেবে মুখস্থ রাখবো, যে আমাদের ভার্সিটি টার্সিটি এইসবের জন্য এই শর্টকাটটা বেশি কাজে লাগে, কারণ অ্যাঙ্গেলটা মোস্ট অফ দ্য টাইম 45 ডিগ্রি দেওয়া থাকে। তো সবাই এই শর্টকাটটা একটু মাথায় রাখবেন, যে মানুষ আর বৃষ্টির বেগ যখন সমান হয় তখন অ্যাঙ্গেল 45 ডিগ্রি হয়, ঠিক আছে? সো দেওয়া আছে দেখেন, ওই সাইকেল আরোহী চলতেছে 6 মিটার/সেকেন্ড বেগে, তার বেগে 45 ডিগ্রি কোণে বৃষ্টি পড়তেছে। কত বেগে পড়তে, সরি কত কোণে? 45 ডিগ্রি কোণে। সো 6 মিটার/সেকেন্ড বেগে 45 ডিগ্রি কোণে পড়ছে, তাহলে বুঝছেন বেগ দুইটা পরস্পর সমান হবে, অর্থাৎ বৃষ্টির বেগও কত হবে? 6। ঠিক আছে, এগুলো হচ্ছে দ্রুত এমসিকিউ সলভ করার টেকনিক, যে আপনার মানুষের বৃষ্টির বেগ সমান হইলে অ্যাঙ্গেল কত হবে? 45 ডিগ্রি। একটু মাথা রাখবেন। এরপর হচ্ছে স্রোতহীন অবস্থা। আচ্ছা, এই 5 নাম্বার কোশ্চেনটা অনেকেই পারেন না, আমাকে বলছেন। সো এটা একটু সলভ করাই দিই, আসেন। এটা একটু কঠিন ছিল। একজন লোক স্রোতহীন অবস্থায় 100 মিটার প্রশস্ত একটি নদী 4 মিনিটে সোজাসুজি পার হতে পারে। একটু খেয়াল করবো 5 নাম্বারটা। আসলে একটা চিত্র আঁকি। এই কোশ্চেনটা একটু বড় দিছিলাম আমি, বাকিগুলো তো ছোট ছিল। এক দুইটা বড় কোশ্চেন আসলে থাকে সব সময় পরীক্ষার হলে, এমসিকিউ হলেও একটু বড় থাকে মাঝে মাঝে। আচ্ছা, স্রোতহীন অবস্থায় 100 মিটার প্রশস্ত নদী 4 মিনিটে সোজাসুজি পার করছে, তাহলে একটু বুঝিয়ে। তার মানে স্রোত নাই, এখন কোনো স্রোত নাই, ও সোজাসুজি নদী পার করছে। তাহলে নদীর প্রস্থ কত? নদীর প্রস্থ হচ্ছে 100 মিটার। ও কত মিনিটে পার করছে? ব্যাপারটা 4 মিনিটে পার করছে। 4 মিনিটে পার করছে, কোনো স্রোতের কাহিনী নেই। তো যেমনে ছাড়ছে, নৌকা বরাবর সোজা চলে গেছে, এবং ওর বেগকে নৌকার বেগ কোনো প্রকার প্রভাবিত করে না। ওর বেগকে নৌকার বেগটা কোনো কি করে নাই? প্রভাবিত করে নাই। ব্যাপারটা বুঝিয়েন, ওর বেগকে নৌকার বেগ কোনো প্রকার প্রভাবিত করে নাই। ও বরাবর পার হয়ে গেছে। তারপর ও যদি বরাবর পার হয়ে যায়, তাহলে আমরা নৌকার বেগটা আসলে খুব ইজিলি বের করে ফেলতে পারতেছি। নৌকার বেগটা কত আসবে? সেটা হচ্ছে v ইজ ইকুয়ালস টু s বাই t বাই s ইকুয়াল টু vt। ঠিক আছে, সো এস এর মান 100 ডিভাইডেড 4, আলটিমেটলি 25 মিটার/মিনিট। এটা আসলে নৌকার বেগটা আমরা আসলে পেয়ে গেলাম 25। নৌকার বেগটা আসলে আমরা কত পেয়ে গেলাম? 25। নৌকাটা 25 বেগে চলে। নৌকাটা কত বেগে চলতে পারে? 25 বেগে চলতে পারে। কেন? কারণ স্রোত ছাড়াও এত স্পিডে চলতেছে, তার মানে এই বেগটা পুরোপুরি নৌকার বেগ। এরপর বলছে কি, কিন্তু স্রোত থাকলে সে একই পথে 5 মিনিটে অতিক্রম করতে পারে। আচ্ছা, বুঝিয়েন। স্রোত থাকলে একই পথে 5 মিনিটে অতিক্রম করতে পারে। তাহলে আমরা যদি আবার চিত্রটা আঁকি, তাহলে এবার কি আছে? এবার এই জায়গার মধ্যে কিন্তু স্রোত আছে। তো স্রোতটাকে যদি আমরা একটু আঁকি, এটা স্রোত। এবার বলছে একই পথে পার হইছে ও। ও কি পথে পার হইছে? একই পথে। ও কিন্তু পথ চেঞ্জ করে না, ওর পথ হুবহু কি আছে? একই। তাহলে পথ একই আছে মানে ও বরাবর কিভাবেই পার হচ্ছে? সোজা বরাবর পার হচ্ছে। ওর পথ একই আছে মানে কি? ও বরাবর সোজা পার হচ্ছে। এখন বরাবর সোজা পার হইলে কি সোজা বরাবর নৌকা ছাড়লে চলবে না? আমরা জানি একটু বাঁকা করে নৌকাটা ছাড়তে হবে। একটু কিভাবে নৌকাটা ছাড়তে হবে? বাঁকা করে নৌকাটাকে ছাড়তে হবে। তাহলে ব্যাপারটা একটু বুঝিয়ে সবাই আবার। বলছে কি, সেকেন্ড অংশটাতে বলছে কি, কিন্তু স্রোত থাকলে সে একই পথে 5 মিনিট অতিক্রম করতে পারে। তার মানে স্রোত থাকলেও ও একই পথটা হুবহু সেম পথটা অতিক্রম করে
কয় মিনিটে? 5 মিনিটে অতিক্রম করে। সেম পথ মানে ও নদী পার হচ্ছে বরাবর সোজা, নদী পার হয় যেই বরাবর সোজা। তাহলে আমরা বুঝতেছি এটা সর্বনিম্ন দূরত্বের একটা কেস, যেখানে আমাকে টাইমটা দিয়ে দেওয়া আছে 5 মিনিট লাগছে ওর। সর্বনিম্ন দূরত্বের একটা কেস, এবং এই ক্ষেত্রে দূরত্বটা সেম, কত মিটারই? 100 মিটার, সেম নদী। সো সর্বনিম্ন দূরত্বের একটা সূত্র আমরা পড়াইছিলাম, টাইমের একটা সূত্র পড়াইছিলাম, ডি বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। মনে আছে কিনা? টি ইজ ইকুয়ালস টু ডি বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এরকম একটা সূত্র আমরা পড়াইছিলাম। সো এই জায়গা থেকে আসলে আমরা আচ্ছা ভি রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান ডি বাই টি লিখতে পারি। স্কোয়ার করলে আসবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান টি স্কোয়ার বাই টি স্কোয়ার। আমাদের দরকার কাকে? আমাদের দরকার হচ্ছে স্রোতের বেগকে, না স্রোতের গতিবেগ আমাদেরকে বের করতে বলছে। রাইট। তাহলে আসবে ইউ স্কোয়ার সমান ভি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই টি স্কোয়ার। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে আপনি ভি এর মান বসা দিবেন 25 স্কোয়ার মাইনাস ডিটা হচ্ছে 100 স্কোয়ার, টাইমটা লাগছে আমাদের 5 স্কোয়ার। তাহলে আসছে 25 স্কোয়ার মাইনাস 100 ইন্টু 100, একটু ভেঙে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, ডিভাইড বাই 25। 4 25 100, তাহলে 25 স্কোয়ার মানে 625 মাইনাস 400, 125 রুট করতেছে, রুট 125, রেট আসতেছে 25। ওকে, কারো কোনো সমস্যা আছে কিনা একটু দেখেন। আমরা কিন্তু ক্যালকুলেটর ছাড়াই করতেছি এগুলো, ম্যাক্সিমামের অ্যান্সার গুলো। সো একটু বুঝিয়েন, এই জন্যই বলছিলাম একটু ভার্সিটি স্ট্যান্ডার্ড, অর্থাৎ ক্যালকুলেটর ছাড়াও করা যাবে। এই ম্যাথটা একটু বড় হয়েছে নর্মালের চেয়ে, এই ম্যাথটা একটু বড়, কারণ ওই যে বলছি 1-2টা ম্যাথ আসলে এরকম থাকবে যেগুলো একটু বড় টাইপের থাকবে। তারপর চলে আসেন 5-এর পর 6 নম্বরে। 6 নম্বর, এই একটা একক ভেক্টর দিছে, এর ক্ষেত্রে বি এর মানটা বের করতে বলছে। আচ্ছা, এই ভেক্টরটাকে একটা কি ভেক্টর বলা হচ্ছে? একক ভেক্টর। একক ভেক্টর মানে ওর মানটা কত হবে? একক ভেক্টর মানে ওর মানটা হয়ে যাবে 1। সো আমরা সুন্দর মতো ডিরেক্ট লিখতে পারি, আচ্ছা একক ভেক্টর মানে ওর মান, তাহলে কি হাফ এর স্কোয়ার প্লাস হাফ এর স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক না? ওর মানটা হবে কত? 1। এই যে ওর মানটা আমরা 1 ধরে ফেলছি, ঠিক আছে? ওর মানটা 1। সো আমরা সুন্দর মতো রুট করলে, রুটকে স্কোয়ার করে দিব, সো আসবে 1/4 প্লাস 1/4 প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1, কারণ এই পাশে স্কোয়ার করলে 1ই আসতেছে। সো বি স্কোয়ার সমান আসতেছে 1 মাইনাস হাফ, 1/4 1/4 যুক্ত করলে হাফ, তাহলে বি স্কোয়ার সমান আসতেছে হাফ, বি সমান আসতেছে 1/√। আশা করি বুঝতে পারতেছেন, খুবই সিম্পল টাইপের কোশ্চেন এগুলো। আচ্ছা, একক ভেক্টরটা হইলো 7 নাম্বার। যদি এ এবং বি, এ ইকুয়াল টু এটা, বি ইকুয়াল টু এটা হইলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর মান কত? আচ্ছা, এটা প্রতিশয়, এটার অ্যান্সারটা একটু ভুল আছে, সো আমি সবাইকে দিয়ে দিব এটা, কোনো সমস্যা নাই, এটার অ্যান্সারটা একটু ভুল হয়েছে। 7 নাম্বার বলছে এই এই হইলে, বলছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর সমান কত হবে? এখন আমরা এটা একটু টেকনিক্যালি করি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর বের করতে বলছে। সো আসেন 7 নাম্বার, এটাকে একটু দ্রুত করার জন্য আমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টরকে একটু ভেঙে লিখে ফেলি, এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর। সো এটা আসতেছে আসলে এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি স্কোয়ার। এটা বুঝছেন কিনা দেখেন তো? ওই যে আমরা পড়াইছিলাম এ ডট এ, এটা মানে এ স্কোয়ার, তাই না? সো বি ডট বি মানে বি স্কোয়ার। তো এবার ডিরেক্ট ডট গুণন করব একবার, ডট গুণন করব একবার, এই যে দুইটা ভেক্টর ডট গুণন করব একবার, আর একবার বি এর যে মানটা বের হইছে, বি এর যে মানটা আছে ওইটার স্কোয়ার করে দিব, তাহলে যোগ করলে অটোমেটিক ম্যাথটা মিলে যাবে, পারা যাবে, সমস্যা নেই, এটা হাতেই করা যাবে, কোনো সমস্যা নেই, মানে ক্যালকুলেটর লাগতেছে না। তারপর তারপর 8 নাম্বার বলছে এ ভেক্টর দিছি, বি ভেক্টর দিছি, সমান্তরিকের সন্নিহিত বাহু, সমান্তরিকের ক্ষেত্রফল কত? সন্নিহিত বাহু, সামান্তরিকের দুইটা বাহু, ঠিক আছে? মনে করে দেখেন, সামান্তরিকের যদি আমাকে দুইটা বাহু দেওয়া থাকে, তাহলে ওর ক্ষেত্রফলের সূত্র কি ছিল? এ ক্রস বি এর মান 625 থেকে 400 বিয়োগ, ও হ্যাঁ 225, সরি 225 হইলে তো 25 স্কোয়ার হবে, 125 স্কোয়ার বলছি, সরি সরি, ঠিক আছে, ক্যালকুলেশন একটু ভুল হয়েছে স্যার। আচ্ছা, 8 নাম্বারে একটু আসেন। 8 নাম্বার হইছে এ ভেক্টর বি ভেক্টর সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু হয়, তবে সামান্তরিকের ক্ষেত্রফল, তো সামান্তরিকের ক্ষেত্রফল বাহু দেওয়া থাকলে আমরা সবাই জানি এ ক্রস বি এর মান, তো সবাই ক্রস গুণনটা করবেন, এই আর কি। ক্রস গুণন তো সবাই পারবো, এটা সমস্যা না। ওকে, এরপর আসেন 9 নাম্বার, এগুলো একটু ইম্পর্টেন্ট। এক্সাক্ট তলের সমান্তরাল, এক্সাক্ট তলের সমান্তরাল এবং এই ভেক্টরের সাথে লম্ব,
একক ভেক্টর কত, এটা একটু খেয়াল করবে সবাই। লম্ব একক ভেক্টরটি হবে, সবাই এটা একটু ভুল করে ফেলছে অনেকেই। সো একটু খেয়াল করবেন, এটা এক্স তলের সমান্তরাল। এটা একটু বুঝেন আগে যে আমাদের তলটা কিসের সমান্তরাল, এক্স আর জেড অক্ষের সমান্তরাল। তাহলে এক্স জেড তলের সমান্তরাল এই ভেক্টরটার সাথে লম্ব। তাহলে একটু বুঝেন, এক্স আর জেড তলের সমান্তরাল। তাহলে একটু আমি ভেক্টরটা লিখি আগে। ভেক্টর হচ্ছে 3i প্লাস জে প্লাস 4k। আমাকে বলছে এক্স জেড তলের সমান্তরাল, তাহলে আমি বুঝছি এটা এক্স অক্ষ বরাবর আর কোন অক্ষ বরাবর থাকবে, জেড অক্ষ বরাবরের অংশ থাকবে শুধু, কারণ এটা এক্স জেড তলের কি সমান্তরাল। সো ও যেহেতু শুধু এক্স আর জেড তলের সমান্তরাল এবং এই ভেক্টরটার সাথে লম্ব, তাহলে আমরা বুঝলাম ওর শুধু এক্স অক্ষের অংশটা থাকবে, জেড অক্ষের অংশটা থাকবে। এক্স জেড তলের সমান্তরাল মানে এক্স অক্ষের অংশ থাকবে, জেড অক্ষের অংশ থাকবে। কিন্তু এই ভেক্টরটার সাথেও কিভাবে আছে, এই ভেক্টরটার সাথে কিভাবে আছে, লম্ব ভাবে আছে। তো লম্ব ভাবে থাকলে আমরা একটা টেকনিক শিখেছিলাম, দুইটা ভেক্টর যখন পরস্পর লম্ব ভাবে থাকে, দুইটা ভেক্টর যখন পরস্পর কিভাবে থাকে, লম্বভাবে থাকে, দুইটা ভেক্টর যখন পরস্পর লম্বভাবে থাকে, এরকম দুই অক্ষ বরাবর যখন থাকে, তখন আমরা একজনের একজনের সহগকে অপরজনের সাথে ইন্টারচেঞ্জ করে দিব। আগে একটা ভিন্ন চিহ্ন দিয়ে দিব, বিপরীত চিহ্ন দিয়ে দিব। কি চিহ্ন দিয়ে দিব, বিপরীত চিহ্ন। তাহলে আমরা বুঝলাম আমার যে ভেক্টরটাকে আমরা ইউজ করব সেটা আসলে 3i প্লাস 4k হবে, কারণ এক্সের তলের সমান্তরাল, এক্সের তলের সমান্তরাল। এখন এটার উপর লম্ব কিভাবে বানাবো, ওই যে ইন্টারচেঞ্জ করব 4i 3j। সহগ দুইটা ইন্টারচেঞ্জ করছি, সহগ দুইটা কি করছি, এর সহগ এতে দিছি, এর সহগ এতে দিছি, বিনিময় করছি সহগ দুইটা। মাঝখানে চিহ্নটা বলছিলাম বিপরীত করে দিতে হবে, সো মাঝখানে চিহ্নটা প্লাসের জায়গায় মাইনাস হবে। তাহলে এটা তো আমার লম্ব ভেক্টরটা হইছে। আমার কাছে কিন্তু কেউ লম্ব ভেক্টরটা চাই নাই, আমার কাছে চাইছে লম্ব একক ভেক্টর। আমার কাছে লম্ব ভেক্টর চাইলে লম্ব একক ভেক্টর চাইছে। তো আমি সুন্দর মতো লিখবো 4i মাইনাস 3j, একক ভেক্টর বের করার জন্য মান দিয়ে ভাগ করতে হবে, √16 প্লাস 9। তাহলে এটা আসবে 4i মাইনাস 3j ডিভাইড বাই 5। এই যে এটা হবে আমাদের অ্যান্সার, একক ভেক্টর চাইছে। তো সবাই শেষ পর্যন্ত পড়ে একটু কোশ্চেনটা আগাবো যে আমাদের এখানে আসলে কি চাইছে, লম্ব একক ভেক্টর চাইছে। সো আশা করি বুঝতে পারছেন, এক্স জেড তলের সমান্তরাল, তার মানে আমরা এক্স অক্ষের অংশটা নিছি, জেড অক্ষের অংশটা নিছি। লম্ব বানানোর জন্য সহগ দুইটাকে উল্টা করছি, আগের চিহ্নটা বিপরীত করছি, তারপর বাকিটা করছি। আশা করি সবাই বুঝতে পারছেন। 10 নম্বরে চলে আসি। বলছে দুটি ভেক্টরের মধ্যে একটি অপরটির দ্বিগুণ এবং এদের লব্ধির মান বড় ভেক্টরটির সমান। একটু খেয়াল করবেন, তাহলে আগে ভেক্টর দুইটা আপনি নির্দেশ করেন, দুইটা ভেক্টর, একটা ভেক্টর অপরটির দ্বিগুণ, একটা অপরটার কি দ্বিগুণ। তাহলে একটা ভেক্টর যদি এ হয়, অপর ভেক্টরটা 2a। তারপর বলছে লব্ধির যে মান আছে সেটা আবার বড় ভেক্টরটার সমান, তার মানে লব্ধির মানটা হচ্ছে বড় ভেক্টর কোনটা, 2a সমান। এবার লব্ধি সূত্র খাটাই দিলে ওদের মধ্যবর্তী কোণ আমাকে বের করতে বলছে, রাইট? সো কোয়াইট ইজি, 2a হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2a হোল স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু 2a cos আলফা। শেষ তো? সো আমরা এটা কেটে দিচ্ছি, মাইনাস a স্কয়ার সমান আসতেছে 4a স্কয়ার cos আলফা। সো a স্কয়ার কেটে দিচ্ছি, -1/4 ইজ ইকুয়ালস টু cos আলফা। আলফা সমান আসতেছে cos ইনভার্স -1/4। ওকে, 10 নম্বরটা ইজি ছিল। আচ্ছা, এরপরেরটা হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্স তো আপনারা সবাই পারবেন, ডাইভারজেন্সটা আমি আলাদা করে করা দিচ্ছি না, ডাইভারজেন্স ডিরেক্ট বলে দিছে। সো ডিরেক্ট আমরা সূত্র খাটায় ডাইভারজেন্সটা করে ফেলতে পারতেছি, রাইট? সো ডাইভারজেন্সটা আর আলাদা করে দিচ্ছি না, সবাই ডাইভারজেন্সের সূত্রই জানি। সো ডাইভারজেন্স অফ এ ভেক্টর ইজ ইকুয়ালস টু ডেল ভেক্টর ডট, ওই যে ডাইভারজেন্সের ডটে ডট গুণন বলছিলাম, সো ডট মনে রাখবো। সো এই জায়গায় ডট গুণন করলে খুব সিম্পলি ডিফারেন্সিয়েশন করলে প্রথমটা বের হয়ে চলে আসবে হচ্ছে 3yz প্লাস আসবে 4xy, তারপর আসবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। এই যে এটা বের হয়ে চলে আসবে। এরপর আপনি মান বসা দিবেন, বিন্দু কত, 1 1 -1 বিন্দু। তাহলে 1 1 -1 বিন্দু মানে এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা জেড এর মান। ঠিক আছে? সো এই বিন্দুটা বা এই মানগুলা এখানে বসাই দিলে আপনি অটোমেটিক্যালি ভ্যালুটা পেয়ে যাবেন। ঠিক আছে? ডিফারেন্সিয়েশন দেখছেন, যারা ডিফারেন্সিয়েশন যত ভালো পারবেন তাদের জন্য আসলে এগুলা করাটা তত ইজি হবে। বলছিলাম আমি ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্লটা জাস্ট ডিফারেন্সিয়েশন ভালো পারলেই দ্রুত করা যাবে। আচ্ছা, বলছে কি এ ও বি ভেক্টর দ্বয়ের মান সমান এবং দিক বিপরীত। এ আর বি এর মান সমান এবং দিক কি বিপরীত। তাহলে আসুন
11 এর উপর 12, এ আর বি এর মান সমান, আর দুইটা ভেক্টরের দিকটা হচ্ছে বিপরীত, তাহলে এ ভেক্টর যেদিকে বি ভেক্টর তার অপোজিট দিকে। তাহলে আমরা বুঝে ফেললাম এদের মধ্যবর্তী কোণটা হয়ে যাবে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যেহেতু একজন আরেকজনের বিপরীত, যেহেতু একটা ভেক্টর আরেকটা ভেক্টরের বিপরীত, 180 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে এ আর বি এর ডট গুণফলের মান বের করতে বলছে। সো লিখলাম এ ডট বি ইজ ইকুয়ালস টু, ডট গুণফল যাচ্ছে, সো আমরা সুন্দর মতো লিখতে পারি এ বি কস আলফা, কস 180, কস 180 মানে আমরা সবাই জানি -1, -1 এ ইন্টু বি, এ এর মান এবং বি এর মান পরস্পর সমান, এ এর মান এবং বি এর মান পরস্পর সমান, তাহলে এটা এ স্কোয়ারও হইতে পারে, এটা -1 ইন্টু বি স্কোয়ারও হইতে পারে, এ স্কোয়ারও হইতে পারে, এটা বি স্কোয়ারও হইতে পারে, কারণ এ আর বি সমান, তাহলে মাইনাস এ স্কোয়ার বা মাইনাস বি স্কোয়ার। এখন ডিপেন্ড করে কোনটা দেওয়া আছে অপশনে, অপশনে দেওয়া আছে মাইনাস বি স্কোয়ার, সো মাইনাস বি স্কোয়ার দেওয়া আছে, কারণ এ আর বি এর মান সমান, রাইট? ওকে, 13 নাম্বার। আচ্ছা, এই 13 নাম্বার যে কোশ্চেনটা আছে, এটা একটু এটা একটু আমি ছোট্ট করে এটা তাড়াতাড়ি সলভ করার একটা টেকনিক বলি, একটু খেয়াল করবেন। 5 নিউটন মানের একটা বল আছে, ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আনত আছে। তাহলে আমাদের কাছে এই যে 5 নিউটন বল, একটা বল আছে, ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আনত আছে, ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আনত আছে। শেষ, চিত্রটা আঁকলে বাকি জিনিস আপনি ডিরেক্ট বুঝে ফেলবেন। ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আনত আছে মানে এক্স অক্ষ বরাবর উপাংশ চাইছে, তো আপনি বুঝেন এই বরাবর কোনো অ্যাঙ্গেল নাই, উপাংশ আসবে কি দিয়ে, সাইন, 5 sin 30, 5/2, 2.5 এর। ঠিক আছে, সবাই বুঝে গেছেন আশা করি। এই যে এই বরাবর কোনো অ্যাঙ্গেল নাই, অ্যাঙ্গেল না থাকলে সাইন দিয়ে উপাংশ। তারপর 13 গেল, 14, 2a ভেক্টর ও a ভেক্টর পরস্পরের সঙ্গে একটি নির্দিষ্ট কোণে আনত আছে, প্রথম ভেক্টরটিকে দ্বিগুণ করলে লব্ধির মান 3 গুণ হয়, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? এটা একটি ইম্পর্টেন্ট ম্যাথ, সবাই একটু খেয়াল করবেন। 14 বলছে 2a আর a ভেক্টর পরস্পরের সাথে একটা কোণে আনত আছে, তাহলে একটা ভেক্টর হচ্ছে 2a, অপর ভেক্টর হচ্ছে a, এরা দুইজন পরস্পরের সাথে একটা কোণে আনত আছে, তাহলে এদের একটা লব্ধি থাকবে, নো প্রবলেম। এরপর আমরা প্রথম ভেক্টরটাকে দ্বিগুণ করছি, প্রথম ভেক্টর মানে 2a, সো ওকে দ্বিগুণ করলে ও হয়ে যাবে 4a, লব্ধির মান 3 গুণ হয়ে যায় বলছে। তাহলে আসেন একটা লব্ধি ধরি, এখানে এটা আর ভেক্টর ধরলাম। আচ্ছা, এই জায়গায় এটা তো কোনো চেঞ্জ হয় নাই বলছে, শুনেন আবার শুনেন, 2a আর a আছে পরস্পরের সাথে আনত আছে, প্রথম ভেক্টরটাকে দ্বিগুণ করলে লব্ধির মান কয় গুণ হয়, 3 গুণ। তার মানে প্রথমটাকে আমরা দ্বিগুণ করছি, দ্বিতীয়টার কোনো কথাবার্তা বলা নাই, সো এই হবে। তাহলে লব্ধির মান কয় গুণ হয়ে গেছে, 3 গুণ হয়ে গেছে, সো লব্ধিটাকে আমরা সুন্দর মতো লিখে ফেলতে পারি যে ও আর থেকে হয়ে গেছে কত, 3 আসে। সো আমরা মধ্যবর্তী অ্যাঙ্গেলও পরিবর্তন করছে এটাও বলে নাই, সো যা এগুলো পরিবর্তন করছে বলছে ওগুলাকে পরিবর্তন করছে ধরে নিছি, যেগুলো পরিবর্তনের ব্যাপারে কোনো কথা বললো নাই ওগুলো পরিবর্তন হয় নাই। তাহলে আপনি সুন্দর সূত্র লিখবেন দুইটা, আর স্কোয়ার সমান আসবে এ স্কোয়ার প্লাস 2a হোল স্কোয়ার মানে 4a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 2a কজ আলফা। আবার এটার ক্ষেত্রে সূত্র লিখতে পারি 3r হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 4a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 4a কস মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা। ঠিক আছে, সো এটাকে আমরা সুন্দর মতো লিখতে পারি 9r স্কোয়ার ইজ ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 16a স্কোয়ার প্লাস 4 দুগুণা 8a স্কোয়ার কজ আলফা। আমরা সবাই জানি এই যে আর স্কোয়ার এর মান সুন্দর মতো এখানে বসাই দিতে পারে, আর স্কোয়ার এর মান সুন্দর মতো এখানে বসাই দিতে পারে। সো আর স্কোয়ার মান বসাই দেব 9, এটা হচ্ছে 5a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার কস আলফা, এই যে ইজ ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 16a স্কোয়ার মানে কত, 17 না, 17a স্কোয়ার প্লাস 8a স্কোয়ার কস আলফা। একটু সলভ করলে আসবে 45a স্কোয়ার প্লাস 4 নং 36a স্কোয়ার কজ আলফা ইকুয়াল টু আসছে 17a স্কোয়ার প্লাস 8a স্কোয়ার কজ আলফা। শেষ ম্যাথ। সো আমরা একটু বিয়োগ করব, 36a স্কোয়ার কজ আলফা, আচ্ছা পুরোটা থেকে a স্কোয়ার কেটে দিই, শুধু শুধু a স্কোয়ার এখানে হাঁটতেছি। সো 36 কজ আলফা মাইনাস 8 কজ আলফা ইজ ইকুয়ালস টু আসবে 17 মাইনাস 45। তাহলে 36 থেকে 8 বিয়োগ করলে আসবে কত, 28 না, 28 কজ আলফা, 17 থেকে 45 বাদ দিলে কত, 16, না না 17, 45 না 13,
30 হয় আর 15, 13 15 18। সো কজ আলফা সমান আসবে 18 মাইনাস 18/28। এটা ভুল হয়েছে নাকি? ক্যালকুলেশন ভুল হয়েছে কোথাও একটু দেখেন। আল্লাহ, এই 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 ম্যাথ অলওয়েজ ক্যালকুলেশন ভুল হয়। এ স্কোয়ার 4a², হ্যাঁ এটা 4a², ঠিক আছে। ওকে, তাহলে 4 আর 1 5a², 4a² কস আলফা, ঠিক আছে। তারপর আসুন 3r² ঠিক আছে এটা। আচ্ছা 4 2 8, এটাও ঠিক আছে। 17, 5 আর 4, 5 নং 45, 4 নং 36, তাহলে ঠিক আছে 45a², 36a², এটা 17, 8a² কজ আলফা। ঠিক আছে, তাহলে একটু আসেন সবে a² কেটে দিচ্ছি না, তাহলে আসতেছে 36 কজ আলফা মাইনাস 8 কজ আলফা। 8 কজ আলফা, তাহলে কি আসতেছে 36 থেকে 8 বাদ দিলে 28 আসতেছে, ঠিক আছে। আচ্ছা এটাও তো 28, 17 থেকে 45 বিয়োগ ভুল করলে তো ঝামেলা। তাহলে এটা -1 আসতেছে, কজ আলফা -1, আলফার মান হবে 180। আচ্ছা দেখেন বুঝছেন কিনা, না ক্যালকুলেশন ঠিক ছিল, জাস্ট লাস্টের লাইনে 17 - 45 ভুল করছি। আসি, এটা হইছে এরপরের ম্যাথটা বেশ ভালো একটা ম্যাথ। 14 পর হচ্ছে আমাদের 15 নাম্বার। 15, আচ্ছা এরপর একটু খেয়াল করবেন 15 নাম্বারটার মধ্যে f2 ভেক্টর ক্রস f1 ভেক্টর ইজ ইকুয়ালস টু f1 ভেক্টর ডট f2 ভেক্টর হলে f1 ভেক্টর প্লাস f2 ভেক্টর সমান কত। এটা কিন্তু আপনাদের দুইটা ম্যাথ আসলে একটু মিক্স আপ করে দিছে, এটা আমরা সবাই কিন্তু পড়ছি, ঠিক আছে। f1 ভেক্টর ক্রস f2 ভেক্টর বা f2 ভেক্টর ক্রস f1 ভেক্টর সেম কথা, f1 ভেক্টর ডট f2 ভেক্টর। তাহলে আমরা সবাই জানি এটা হবে f1 f2 সাইন আলফা, এটা হচ্ছে f1 f2 cos আলফা, ডট পূরণ করলে cos আলফা, ক্রস করলে sin আলফা। তাহলে cos আলফা sin আলফা পরস্পর সমান হয়ে যাচ্ছে, আলটিমেটলি sin আলফা বাই cos আলফা সমান 1 লিখে যাচ্ছে। tan আলফা মানে 1, আলফার মান হয়ে যাবে 45 ডিগ্রি। সো আমরা বুঝে গেলাম এই ক্ষেত্রে আসলে এই কাহিনীটা সত্যি হয় কখন, যখন অ্যাঙ্গেল হয় 45 ডিগ্রি। এটা আমরা সবাই মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, এটা খুব বেশি পরীক্ষা আসে। ক্রস গুণফল এবং ডট গুণফলের মান পরস্পর সমান হলে আলফার মান হয়, মধ্যবর্তী কোণের মান হয় 45 ডিগ্রি। মধ্যবর্তী কোণের মান হয় কত, 45 ডিগ্রি। এটা একটু মাথায় রাখতে হবে, দুটা ভেক্টর ক্রস গুণফল ডট গুণফল সমান, মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে কত, 45। সো আপনাকে লব্ধি বের করতে বলছে, রাইট? হ্যাঁ, f1 ভেক্টর প্লাস f2 ভেক্টরের মান বের করতে বলছে। সো আপনি লিখতে পারেন f1 ভেক্টর প্লাস f2 ভেক্টরের মান কত হবে, √f1² প্লাস f2 স্কয়ার প্লাস 2 f1 f2 cos আলফা। cos আলফা কত, cos 45, cos 45, cos 45 এর মান কত, 1/, cos 45 এর মান কত, 1/√। এরপর কাটাকাটি করবেন, 2 আর √2 কাটাকাটি করলে এই জায়গায় একটা √2 চলে আসবে। সো f1² প্লাস f2² প্লাস √2 f1 f2। বলেন, কারো সমস্যা থাকলে একটু বলেন। আর কোন কোশ্চেনে কোন থিওরিটিক্যাল গুলো যেহেতু বইতে বরাবর আছে, কারো যদি প্রবলেম থাকে একটু আমাকে বলবেন, এগুলো যে বইতেই বরাবর আছে। সো 16 থেকে বাকিগুলোতে কারো প্রবলেম থাকলে একটু বলেন আমাকে কাইন্ডলি। 16 থেকে বাকিগুলোতে কারো প্রবলেম থাকলে একটু বলবেন। আচ্ছা 17, 17, 17টা একটু করাই। 17টা খুব ভালো একটা ম্যাথ, এটা একটু করাই দেওয়া উচিত। 17, এই যে 17, আসেন দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর হলে এদের বিয়োগফল কত। খুবই ভালো একটা কোশ্চেন এটা, একটু খেয়াল করবেন। দুইটা একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর, তাহলে একটু খেয়াল করুন তো। আমরা সুন্দর মতো লিখতে পারি 17 নম্বর, এই যে দুইটা একক ভেক্টরের সমষ্টি a ক্যাপ প্লাস b ক্যাপ আরেকটা একক ভেক্টরের সমান। দুইটা একক ভেক্টরের সমষ্টি আরেকটা কিসের সমান, একক ভেক্টরের সমান। আচ্ছা তাহলে আমরা লব্ধির টেকনিকে কি লিখতে পারি, যে সি ক্যাপের মান ইজ ইকুয়ালস টু √a ক্যাপের মানের হোল স্কয়ার প্লাস বি ক্যাপের মানের হোল স্কয়ার প্লাস 2 এ ক্যাপের মান বি ক্যাপের মান কস আলফা। যে আলফাটা ইন্ডিকেট করতেছে এ আর বি এর মধ্যবর্তী কোণ, আলফাটা ইন্ডিকেট করতেছে কি এ আর বি এর মধ্যবর্তী কোণ। তাহলে একটু আসেন, সি এর মান কত, 1, উভয় পাশে স্কয়ার করলে এটা 1ই আসবে, এটা 1 + 1 + 2 × 1 × 1 cos আলফা।
আসেন এটা 2 -1 -1 আসবে 2 cos alpha is equals to minus half alpha is equals to পাবো আমরা 120 ডিগ্রি cos কত ডিগ্রির মান মাইনাস হাফ 120 ডিগ্রির মান মাইনাস। তো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা বের হয়ে গেছে। এখন বলছে এই দুইটা একক ভেক্টরের বিয়োগফল বের করতে। দেখেন সমষ্টি একক ভেক্টর এদের বিয়োগফল কত, তার মানে এ আর বি এর বিয়োগফলের মান কত। তো বিয়োগফল বের করব। বিয়োগফল বিয়োগফলের মান বের করার টেকনিক কি, রুট ওভার এর মানে স্কয়ার বি স্কয়ার প্লাস 2 এ বি cos আলফা, না এটা হচ্ছে cos 180 মাইনাস আলফা। বিয়োগ যখন হয় তখন আমরা মাঝখানের অ্যাঙ্গেলটা পুরোপুরি চেঞ্জ করে কি করে দিই 180 মাইনাস আলফা করে দিই। মাঝখানের অ্যাঙ্গেল চেঞ্জ করে কি করে দিই 180 মাইনাস আলফা। তাহলে আসেন মান বসান, সবাই একক ভেক্টর 1 স্কয়ার 2 ইনটু 1 ইনটু 1 cos 180 মাইনাস আলফা, আলফার মান 120। তাহলে এটা সাথে রুট ওভার 1 প্লাস 1 প্লাস 2 ইনটু cos 60, cos 60 এর মান কত হাফ, 2 আর হাফ কাটা রুট ওভার 1 প্লাস 1 প্লাস 1 এই যে রুট। এই কোশ্চেনটা আসলে দেখে অনেক ছোট মনে হইলো, বেশ বড় আছে সলভ করতে গেলে। বলেন কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলবো দ্রুত। কারো কোনো প্রবলেম আছে কিনা 17 নাম্বারটা একটু এদিক ওদিক আছে। আচ্ছা এই হচ্ছে আমাদের টোটাল এগুলো। আর কোনোটা আর কোনো প্রশ্নে কারো সমস্যা আছে কিনা একটু দেখেন। মোটামুটি হয়ে গেছে, বলেন কোনো কোশ্চেনে কারো সমস্যা আছে কিনা একটু বলে ফেলেন কষ্ট করে, তাহলে আমি একটু সলভ করে দিই আর কোনো প্রশ্নে সমস্যা থাকলে। ওকে কারো আশা করি সমস্যা নেই, তাহলে আসেন বুঝতে পারছেন সবাই মোটামুটি। ওকে তাহলে হয়ে গেল আমাদের যেটা কোশ্চেন সলভিং ছিল, মানে আমি যেটা প্রশ্ন দিছিলাম ওটা সলভ করে ফেললাম শেষ। এবার আসেন আমরা একটু ভেক্টরের এমসিকিউ গুলো করা শুরু করি, রাইট? ভেক্টরের এমসিকিউ গুলো ইসাকের বইয়ের এমসিকিউ গুলো করা শুরু করবো আমরা। আসলে আমি একটু দাগায় রাখছি যেগুলো একটু কঠিন, ঠিক আছে? সবগুলো করাই দিচ্ছি না, সবগুলো করায় লাভ নাই, কারণ ম্যাক্সিমামে দেখা যাবে রিপিট হচ্ছে বা ইজি হচ্ছে, ঠিক আছে? আমি জাস্ট কঠিন যেগুলো আছে কঠিন গুলো একটু করাই দিচ্ছি, তো সবাই একটু খেয়াল করবেন। আসে ওকে। সো প্রথমে হচ্ছে আমাদের 7 নাম্বার এমসিকিউটা, সবাই একটু বই খুললে সবচেয়ে ভালো হবে, ঠিক আছে? তাহলে আপনি কোশ্চেন সাথে সাথে দেখে ফেলতে পারতেছেন, দাগা রাখতে পারতেছেন যে এগুলো একটু কঠিন, সো এগুলো আপনাকে একটু প্র্যাকটিস বেশি করতে হবে বা মাথা রাখতে হবে আর কি একটু। আসেন বলছে কি 7 নাম্বার কোশ্চেনে বলছে আমাদেরকে যে লগি দিয়ে নদীর, সরি ওকে, বলছে লগি দিয়ে নদীর তলদেশে ধাক্কা দিয়ে বলছে যখন কোনো নৌকা চালানো হয় তখন কোন বলের কারণে নৌকা এগিয়ে যায়। একটু খেয়াল করবেন, লগি মানে হচ্ছে বৈঠা, বৈঠা দিয়ে নদীর তলদেশে ধাক্কা দিয়ে যখন কোনো নৌকা চালানো হয় তখন কোন বলের কারণে নৌকা এগিয়ে যায়, কোন বলের কারণে নৌকা এগিয়ে যায়। তাহলে আসেন একটু ভিজুয়ালাইজ করে সিচুয়েশনটা। আসেন ইসাক এমসিকিউ, ইসাক ভেক্টর এমসিকিউ। ওকে তাহলে আসেন 7 নাম্বার। ওকে আমাদের কাছে একটা নৌকা আছে, এই যে নৌকা, এই যে নৌকা আছে। এখন একটু খেয়াল করবেন বৈঠা, তাহলে বৈঠা তো এই যে এটা বৈঠা। তাহলে আমরা কি করি, বৈঠা দিয়ে এই যে তলদেশে আছে তলদেশে ধাক্কা মারি একটা, ধাক্কা মারলে এই তলদেশটা আমাদেরকে একটা প্রতিক্রিয়া বল দেয়। তাহলে আমি যদি এফ বলে ধাক্কা মারি তলদেশে, তাহলে তলদেশ আমাকে এফ বলে বিপরীত দিকে ধাক্কা দেয়। তাহলে দেখেন তো ভূমির সাথে আমাদের একটা অ্যাঙ্গেল আছে, তাহলে এই বরাবর উপাংশ আসবে কি এফ কস থিটা নৌকার উপর, এই বরাবর উপাংশ আসবে কি এফ সাইন থিটা। তাহলে নৌকাকে সামনের দিকে আগায় নিয়ে যাচ্ছে কোনটা, এফ কস থিটা, দ্যাট ইজ অনুভূমিক উপাংশ। এটা শিওর আমরা। এখন এটা কি অনুভূমিক উপাংশটা, অনুভূমিক উপাংশটা অনুভূমিক উপাংশটা সেটা কি প্রযুক্ত বলের অনুভূমিক উপাংশ?
নাকি প্রতিক্রিয়া বলের অনুভূমিক অংশ? দেখেন, প্রতিক্রিয়া বলের না প্রযুক্ত বলের। আপনি যেটা প্রযুক্ত করছেন সেটা তো নিচের দিকে চলে গেছে, আর যেটা আপনি প্রতিক্রিয়া হিসেবে পাইছেন সেটাই তো নৌকার উপর আছে। তার মানে এই যে অনুভূমিক উপাংশটা আছে এটা আসলে কোন বলের? এটা আসলে প্রতিক্রিয়া বলের। এটা আসলে কি বলের? প্রতিক্রিয়া বলের। দেখেন, কেউ না বুঝলে একটু তাড়াতাড়ি করে বলেন, যাতে আমি একটু সামনের দিকে সিকোয়েন্স ওয়াইজ আগাইতে পারি। আপনারা না বুঝলে তার সামনে আগানো যাচ্ছে না। আবার একটু বলেন। আবার একটু বলি আসি। আমাদের নৌকা আছে একটা, এই নৌকা দিয়ে আমরা, নৌকার মধ্যে একটা বৈঠা আছে, এই বৈঠা দিয়ে আমরা কি করলাম, এই বৈঠা দিয়ে হচ্ছে আমরা তলদেশে ধাক্কা দিচ্ছি। ধাক্কা দিলে কি হয়, নৌকাটা আস্তে আস্তে সামনের দিকে যায়। আচ্ছা, ধাক্কাটা দিছি কিসের উপর? মাটির উপর। তাহলে মাটির উপর যখন আমরা ধাক্কা দিব, একটা মনে করছি এফ ফলে ধাক্কা দিছি, তার মানে মাটিও এই নৌকাটার উপর কত প্রতিক্রিয়া বল দিবে? এফ। তাহলে নৌকার উপর প্রযুক্ত বল কোনটা বুঝিয়েন? বৈঠা দিয়ে যেটা ধাক্কা মারছেন ওইটা তো হচ্ছে মাটির উপর, বৈঠা দিয়ে যেটা ধাক্কা মারছে ওইটা হচ্ছে মাটির উপর বল। নৌকার উপর বল কোনটা? নৌকার উপর বল হচ্ছে প্রতিক্রিয়া বলটা। তাহলে প্রতিক্রিয়া বলের অনুভূমিক উপাংশ কত আসবে? এফ কস থিটা। সো প্রতিক্রিয়া বলের অনুভূমিক উপাংশটাই নৌকাকে কোন দিকে নিয়ে চলে যাচ্ছে? সামনের দিকে। নট যেটা প্রযুক্ত বল। প্রযুক্ত বল তো কার উপর কাজ করতেছে? মাটির উপর কাজ করতেছে। আর প্রতিক্রিয়া বল কার উপর কাজ করতেছে? নৌকার উপর। এটা হবে প্রতিক্রিয়া বলের অনুভূমিক উপাংশ। আর আরেকটা কথা সবাই একটু মাথা রাখবেন, সেটা হচ্ছে ইসাকের বইয়ের এই এমসিকিউ গুলোর মধ্যে অনেক অনেক ভুল আছে, ঠিক আছে? আমি যদি এক দুটা ভুল বলে দিব, ঠিক আছে, যেগুলো একটু ভুল আছে, মানে আমি স্টুডেন্টদেরকে করানোর সময় ফেস করছি, সো বুঝছি যে এগুলো ভুল আসলে। সো ভয় পাওয়ার কিছু না, একটু টেকনিক মিলাই রাখবেন, আমাকে একটু পাঠাবেন যে ভাই এটার অ্যান্সার কি, এটা হবে কিনা, বা এটার অ্যান্সার এটা কেন, তাহলে আমি বলে দিব যে এটা ভুল বা এটা সঠিক, এরকম। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন, কারণ ইসাকের বইতে প্রচুর এমসিকিউ ভুল আছে। দেখেন, 7 নাম্বার কেউ না বুঝলে আরেকবার বলেন তাড়াতাড়ি। 7 নাম্বার। হ্যাঁ, ভুল ভুল হয়ে প্রযুক্ত দিলে ভুল। না, প্রযুক্ত বলো, ওই যে বললাম প্রযুক্ত হবে না। প্রযুক্ত কেন হবে না? কারণ প্রযুক্তটা কি নৌকা পাচ্ছে? প্রযুক্তটা নৌকা পাচ্ছে না, প্রযুক্তটা কার উপর দিয়ে দিচ্ছি আমরা? মাটির উপর দিয়ে দিচ্ছি। আর আমরা পাচ্ছি কোন বলটা? প্রতিক্রিয়া। প্রতিক্রিয়ার অনুভূমিক অংশটা আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা ভুল। তো এটা হবে প্রতিক্রিয়া বলের অনুভূমিক উপাংশ। প্রতিক্রিয়া বলের অনুভূমিক উপাংশ। দাগায় ফেলি, দাগায় তুচ্ছ। আসেন তারপরে দেখি আর একটু, এরপরে কোনটা পড়াবো? 14। আচ্ছা, 14 সোজা, আহ, না করালেও চলতো। আচ্ছা, বলছে নিচের কোনটি এক্স অক্ষের সমান্তরাল? আচ্ছা, এক্স অক্ষের সমান্তরাল মানে আমরা বুঝতেছি যেটার রেজাল্ট আই ক্যাপ বা মাইনাস আই ক্যাপ আসবে, সেটাই এক্স অক্ষের সমান্তরাল হবে। এই যে এই ছোট্ট জিনিসটা বলার জন্য জাস্ট আমি এই কোশ্চেনটা দাগাইছি। সেটা হচ্ছে এই 14 নম্বর কোশ্চেনে এক্স অক্ষের সমান্তরাল বলতে শুধু আই ক্যাপ নয়, এক্স অক্ষের সমান্তরাল বলতে কিন্তু শুধু আই ক্যাপ না, মাইনাস আই ক্যাপও হবে। ঠিক আছে, এটা একটু মাথা রাখবেন। কারণ কি, এক্স অক্ষ, এই যে এইদিকে নেগেটিভ মাইনাস এক্স অক্ষ আছে না, তাহলে এইদিকে প্লাস আই ক্যাপ, সরি এটা প্লাস আই ক্যাপ, এদিকে আসবে মাইনাস আই ক্যাপ। তাহলে এক্স অক্ষের সমান্তরাল মানে ও এভাবেও হইতে পারে, ও এভাবেও হইতে পারে, দুইটা রেখাই এক্স অক্ষের কি আছে? সমান্তরাল না? এই যে এটাও এক্স অক্ষের সমান্তরাল, এটাও এক্স অক্ষের সমান্তরাল। প্লাস আইও হইতে পারে, মাইনাস আইও হইতে পারে, সো এটা নিয়ে টেনশনের কিছু নাই। আই আসলেই সেটা এক্স অক্ষের সমান্তরাল। এবার প্লাস হোক মাইনাস হোক, আই আসলেই এক্স অক্ষের সমান্তরাল। এবার আপনি করে করে দেখবেন কোনটাতে আই আসতেছে। ঠিক আছে, সলভ করে, এগুলো তো আমি করাইছি, ঠিক আছে, এগুলো আলাদা করে করাইছি আপনাদেরকে ক্রস গুণের মধ্যে। সো এটা একটু মাথা রাখবেন যে এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বা জেড অক্ষের সমান্তরাল বলতে সবসময় শুধু প্লাস হইতে হচ্ছে এরকম না, মাইনাস হইলেও কি হবে? সমান্তরাল হবে। মাইনাস হইলেও কি হবে? সমান্তরাল হবে। ওকে, আশা করি বুঝছি। তারপর ওকে, তারপর করাবো হচ্ছে 21। আসুন, 21 নাম্বারটা একটু বুঝেন। 21, 21-এ বলছে এই যে, আচ্ছা, এটার জন্য আমি একটু কাহিনী পড়াবো আপনাদেরকে। আগে আসেন একটু চিত্রটা আঁকি, আপনি আগে সিচুয়েশনটা বুঝেন। সিচুয়েশন বুঝার পর তারপর আঁকাবো। 21 বলছে কি, এ এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি করে ক্রিয়াশীল করে। তাহলে আসেন এই ভেক্টরটা আঁকি একটু আমরা, যে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি করে ক্রিয়াশীল আছে। বলছে ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান 3 একক। তাহলে ওর ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা আছে সেটার মান হচ্ছে 3। বলছে এক্স অক্ষ বরাবর যে উপাংশ আছে সেটার মান বের করো। এই এক্স অক্ষ বরাবর উপাংশের মান বের করো। সো এটা আমরা কিন্তু বিভিন্ন সিস্টেমে করতে পারি। ঠিক আছে, আমরা সুন্দর মতো জানি যে এর এই বরাবর উপাংশ আসবে এ সাইন 30,
a sin 30, a sin 30 এর মান 3 ধরলাম, 3 ধরে আমরা a এর মানটা বের করলাম, তাহলে এই বরাবর অংশ কি আসবে, a cos 30। সো এইভাবে বের করা যাচ্ছে, তাই না? a এর মানটা বের করে আগের কাহিনী থেকে a cos 30 দিয়ে করা যাচ্ছে। কিন্তু আমরা একটা শর্টকাটে করতে চাচ্ছি, যেটা দিয়ে আমরা ডিরেক্ট করতে পারবো। শর্টকাট না আসলে, এটা আছে সিস্টেমটা। আমরা সবাই জানি এটা যদি আমাদের a ভেক্টর হয়, তাহলে আমাদের এই বরাবর উপাংশটাকে আমরা বলছিলাম ax, লম্ব বরাবর উপাংশটার নাম আমরা মনে করলাম, বললাম ay। দেখেন তো, আসলে এই যে ay টা আছে, এটাই তো এটা, ঠিক আছে? এই যে x অক্ষ বরাবর উপাংশ x, y অক্ষ বরাবর এটা, y অক্ষ বরাবর যেটা সেটাই আমাদের ay। তাহলে দেখেন তো, এটা 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 সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার মানে a স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লেখা যায়। সো আমরা সুন্দর মতো লিখে ফেললাম a স্কয়ার ইজ ইকুয়ালস টু ax স্কয়ার প্লাস ay স্কয়ার। এবার দেখেন বেশি ইজি হয়ে গেছে, a এর মান তো, ও আচ্ছা, a এর মান তো দেয় নাই। ওটা ওভাবেই করতে হবে, এটাকে এই সিস্টেমে করা যাবে না। a এর মান তো দেয় নাই, যদি a এর মানটা দিয়ে দিত তাহলে ওই সিস্টেমটাতে করা যেত। না, আমাদেরকে তো থিটা দিছে। বাহ, সো হবে না, আমাদের এই সিস্টেমে আগাইতে হবে। এই বরাবর উপাংশ হবে a sin থিটা, a sin থিটার মান হচ্ছে 3, তাহলে a sin 30 এর মান 3 ধরে নিব। তারপর a এর মান আসবে 3/sin 30, sin 30 এর মান হাফ, সো উল্টা করলে আসবে 6। এর মান পেয়ে গেছি। আমাদের দরকার x অক্ষ বরাবর উপাংশ a cos 30, সো আসবে 6 cos 30 মান √3/2, 3 দিয়ে কাটলে 3√3। দেখেন, কারো বুঝতে সমস্যা আছে কিনা? আমি মনে হচ্ছে ওই থিওরিটা দিয়ে হবে, হচ্ছে না এটা এই থিওরি দিয়ে, কারণ আমাদের a এর মানটা আমার কাছে নাই। ঠিক আছে, ওই ঘুরে ফিরে এক কাহিনী আর কি, এটা এভাবে বের করে এভাবে করলে হচ্ছে। বলেন কে বুঝেন নাই? আচ্ছা, না ওভাবেও করা যাবে আসলে। হুম, এই যে এই ছোট্ট জিনিসটা মাথায় আসলেই হয়ে যেত, tan থিটা ay/x না? দেখেন, এই যে সমকোণী ত্রিভুজ, এটা যদি থিটা হয় তাহলে লম্ব বাই ভূমি। এই যে x এর মান হবে ay/tan থিটা। থিটা দিয়ে এই সূত্রটা দিয়ে করতে হবে, আচ্ছা আচ্ছা, এক সূত্র আছে, কারণ আমাকে থিটা দিয়ে দিচ্ছে, রাইট? থিটার মান কত, 30°। সো আমি সুন্দর মতো ay এর মান জানি 3 ডিভাইডেড বাই tan 30। tan 30 এর মান হচ্ছে 1/√3, সো 3√3। বুঝছো তো? আচ্ছা, এক সূত্র দিয়েও টেকনিক আছে, ঠিক আছে? তো যারা মুখস্থ রাখতে পারবেন রাখবেন, অথবা আমরা তো ডিরেক্টলি বুঝে বুঝেও করতে পারতেছি, কিন্তু আপনি চাইলে এই শর্টকাট দিয়ে একবারে করতে পারবেন। tan থিটা সমান ay/x। বলেন, কার সমস্যা আছে তাড়াতাড়ি একটু বলবো। আচ্ছা, এই কোশ্চেনটা প্রায় সবারই সমস্যা হয়, সো একটু খেয়াল করবেন। আচ্ছা, আসি 26 নম্বর। 26, আচ্ছা, 26 নাম্বারটা করার সময় একটু খেয়াল করব। বলছে ওসি ভেক্টর কোনটি, একটু খেয়াল করেন তো, ওসি ভেক্টর কোনটি বলছে আমার। তাহলে আমরা আগে ওসি ভেক্টর কোনটা, এই যে এটা হচ্ছে আমাদের, একটু খেয়াল করি, এই যে এটা হচ্ছে আমাদের ওসি ভেক্টর, এটা হচ্ছে আমাদের ওসি ভেক্টর। তাহলে এটা বের করতে বলছে। এবার একটু খেয়াল করবেন সবাই, কোয়াইট সিম্পল, এত কঠিন কিছু না। তাহলে ওসি ভেক্টরটা বের করার সময় আমরা একটু দেখলাম যে এই জায়গায় আমাদের বি বিন্দুটা দিয়ে দেওয়া আছে 1,1,1। এর মানে কি, আমি বি বিন্দুতে আসতে চাইলে এক্স অক্ষ বরাবর এক ঘর যাব, ওয়াই অক্ষ বরাবর এক ঘর যাব, জেড অক্ষ বরাবর কয় ঘর যাব, এক ঘর যাব। তাহলে এই বি বিন্দুটার এক্স অক্ষ বরাবর এক ঘর, ওয়াই অক্ষ বরাবর এক ঘর, জেড অক্ষ বরাবরও এক ঘর। তাহলে এই যে আমরা ওসি ভেক্টরটা করলাম, এই যে আমরা ওসি ভেক্টরটা করলাম, এই ওসি ভেক্টরটা কোন কোন অক্ষ বরাবর আছে সেটা আপনাকে দেখতে হবে। কোন কোন অক্ষ বরাবর আছে আমরা দেখতে পাচ্ছি সুন্দর মতো, যে ও এক্স ওয়াই বরাবর আছে। ও আছে এক্স অক্ষ বরাবর, আর কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। তাহলে এই ওসি ভেক্টরটার জন্য আমার এক্স অক্ষ বরাবর এক ঘর নিতে হবে, ওয়াই অক্ষ বরাবর এক ঘর নিতে হবে। এক্স অক্ষ বরাবর এক ঘর নিতে হবে, ওয়াই অক্ষ বরাবর কি নিতে হবে, এক ঘর নিতে হবে। এক্স অক্ষ বরাবর এক ঘর, ওয়াই অক্ষ বরাবর এক ঘর। তাহলে ওসি ভেক্টর কি আসবে, এক্স অক্ষ বরাবর আই ক্যাপ যুক্ত হবে 1 আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ যুক্ত হবে জে ক্যাপ, তাহলে আই ক্যাপ প্লাস কি আসবে, জে ক্যাপ। সবাই বুঝছেন কিনা দেখেন, 26 নম্বরের মধ্যে ওসি ভেক্টরটার জন্য আমার 1 আই ক্যাপ প্লাস 1 জে ক্যাপ লাগবে। কারণ কি, ও শুধু কোন কোন অক্ষ বরাবর আছে, ও শুধু এক্স আর ওয়াই অক্ষ বরাবর এই ওসি ভেক্টর আছে। বলেন, কেউ না বুঝলে
ও শুধু এক্স আর ওয়াই অক্ষ বরাবর আছে, এই জন্য আই আর জে এর মানটা শুধু আমরা কাউন্ট করছি। দেখেন, কেউ না বুঝতে একটু বলি, এরপর একটু আসি। ও এ বিসি ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছি, তাহলে আসলে একটু মার্ক করি আগেও এটাকে। ও এ বিসি ক্ষেত্রটাকে একটু মার্ক করি আমরা। এই যে আসলে এই যে ও এ বি সি। আচ্ছা, এটা যে একটা ক্ষেত্র, ও এ বি সি যে একটা ক্ষেত্র, এটা একটা চতুর্ভুজ। আমরা বুঝতে পারতেছি এটা একটা চতুর্ভুজ, আয়ত হইতে পারে, বর্গ হইতে পারে, ঠিক আছে। সো এটা একটা চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা বের করার সূত্র জানি। চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি? চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে, চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে এ ক্রস বি এর মান। সামান্তরিক হোক, অন্য কিছু হোক, এ ক্রস বি এর মান। এ ক্রস বি মানে বাহু, দুইটা বাহু লাগবে আমার। তাহলে এবার একটু খেয়াল করেন তো সবাই, বাহু দরকার আমার। তাহলে সর্বপ্রথম আমরা তো ওসি বাহুটা পেয়ে গেছি। আমরা কোন বাহুটা পেয়ে গেছি? ওসি বাহুটা পেয়ে গেছি। আরেকটা বাহু লাগবে যেটা সন্নিহিত ভাবে আছে, মানে এই ওসি বাহুর সাথে আছে। তো আমরা এই বাহুটা নিলে সবচেয়ে ভালো হবে। কোন বাহুটা? ও এ বাহুটা। দেখেন তো, এই দুইটা বাহু পরস্পরের সাথে একসাথে লেগে আছে, তার মানে এটা সন্নিহিত বাহু। সো এই ও এ বাহুটা কত হবে একটু খেয়াল করো। ও আছে কোন অক্ষ বরাবর? জেড অক্ষ বরাবর। আমরা পড়ছি এক্স অক্ষ বরাবর এক মান, ওয়াই অক্ষ বরাবর এক মান, জেড অক্ষ বরাবর মান কত? এক। তাহলে এই যে ও এটা আছে, এটা শুধু জেড অক্ষ বরাবর আছে। সো ও আসবে 1 কে ক্যাপ শুধু। কেন? কারণ ও শুধু কোন অক্ষ বরাবর আছে? ও শুধু জেড অক্ষ বরাবর আছে। এই ওসিটা ও এক্স ওয়াই দুইটা বরাবর আছে, এই জন্য আই ক্যাপ প্লাস জে ক্যাপ দিছি, 1 আই প্লাস 1 জে। জেড অক্ষ যে বরাবর যে আছে, এই যে ও, ও শুধু জেড অক্ষ বরাবর আছে, সো ওর সাথে শুধু কে ক্যাপ, সো 1 কে ক্যাপ। সো আলটিমেটলি আমরা বুঝে গেছি এইটাকে আমরা করব। ও এ বি সি এর ক্ষেত্রফল বের করার টেকনিক হচ্ছে আমাদের জন্য সুন্দর মতো ও এ ভেক্টর ক্রস ও সি ভেক্টর, এটার মান ও এ ভেক্টর ক্রস ও সি ভেক্টর। এই যে ও এ ভেক্টর আর ও সি ভেক্টর, এই দুইটার ক্রস গুণন করে যে মান পাবো সেটাই হবে শেষ। আচ্ছা, এবার ও এটাকে আমরা পাইছিলাম কি? ও এটা পাইছি হচ্ছে, আমরা মাত্র পাইলাম কে ক্যাপ, রাইট? ও এটা হচ্ছে কে ক্যাপ, কে ক্যাপ ক্রস ও সি তে একটু আগে পাইছি আই ক্যাপ প্লাস জে ক্যাপ। সবটি করে কে ক্রস আই প্লাস কে ক্রস জে, বা কে এটা পরে ক্রস করলে এটা কোনো সমস্যা নেই, এটা কোনো বিগ ডিল না। কে ক্রস আই করলে আমরা কি পাচ্ছি? মাইনাস জে। কে ক্রস জে করলে পাচ্ছি মাইনাস আই। সো মান কত হবে? এটার মান রুট ওভার দিয়ে আই এর সহগের স্কোয়ার প্লাস জে এর সহগের স্কোয়ার। আসছে √2। বলেন, কে কে বুঝেন নাই? কে কে বুঝি নাই বলেন। কেউ না বুঝলে একটু বলিয়েন। এগুলো একটু সিম্পল, কিন্তু এগুলো একটু প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে? কারণ স্পিড বাড়ানোর জন্য প্র্যাকটিস করতে হয়। কারণ আমাদের ভার্সিটিতে মূল মন্ত্র কিন্তু ম্যাথ সলভ করা না। ভার্সিটিতে মূল মন্ত্র হচ্ছে, ভার্সিটির যে কোনো জিনিসের বা মেডিকেলও সেম কাহিনী আসলে, যে কোন একটা কোশ্চেন আমরা সলভ করতে কত দ্রুত সলভ করতে পারতেছি, এটা হচ্ছে মেইন টেকনিক। যে আপনি কত দ্রুত সলভ করতে পারতেছেন, নট সলভ করতে পারতেছেন। শুধু সলভ করলে তো আর হচ্ছে না কাজটা, ঠিক না? শুধু সলভ করলে তো সবাই সলভ করতে পারবে। 4 দিন 5 দিন বসে আপনি ইজিলি সকল ভার্সিটি কোশ্চেন সলভ করতে পারবেন। তা আপনার দরকার কি? ওই কম টাইমের মধ্যে কোশ্চেনটা সলভ করা। আসেন 55 নাম্বারটা করি। এরপর এর মাঝখানে আর তেমন ইম্পর্টেন্ট কোনো ম্যাথ নাই, সব ডট গুণন ক্রস গুণনের এই সেই জিনিসপত্র দিয়ে দেওয়া আছে। এটা সোজা ম্যাথ, জাস্ট একটু দেখানোর জন্য আসলে। আসেন, উপরের চিত্রের আলোকে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান কত বের করতে বলছে। আচ্ছা, এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান মানে কি? লব্ধি। এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান মানে কি বুঝি আমরা? লব্ধি। সো 55, এটা এ ভেক্টর প্লাস বি ভেক্টর মান মানে আসলে আমরা লব্ধি বুঝে দিতে পারতেছি। সো লব্ধির মান তো আমরা সবাই জানি, √ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা। 2ab cos আলফা মানে কত? এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এখন কত? এই যে এ ভেক্টর, এই যে বি ভেক্টর, এই দুইটার মধ্যবর্তী কোণ হবে এটা, অর্থাৎ 120 ডিগ্রি। ঠিক আছে, এই আলফাটা দেখানোর জন্য জাস্ট করছি যে এ আছে বি আছে, এদের মধ্যবর্তী কোণ মানে এটা, ঠিক না? এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এটা। তো এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি এটা হয়, সিম্পল, আলফার মান 120 বসালে বাকি জিনিসটা আপনারা অটোমেটিক পারবেন। ঠিক আছে, আর করাচ্ছি না, বাকি জিনিস আমরা অটোমেটিক পারবো। আচ্ছা,
আচ্ছা, এই জায়গায় আরেকটা কোশ্চেন একটু আছে, এটা একটু বলি সবাইকে, একটু দেখেন। সেটা হচ্ছে আমাদের বলছে এ ভেক্টর দিছে, এ ভেক্টর দিছে, বি ভেক্টর দিছে, বলছে ভেক্টর দ্বয়ের সমান্তরাল একক ভেক্টর কি? বুঝিয়ে একটু, ভেক্টর দ্বয়ের সমান্তরাল একক ভেক্টর কি? কোশ্চেনটা একটু ভুল আছে, একটু কেটে ঠিক করে নেবেন সবাই। কোশ্চেনটা ভুল আছে, কোশ্চেনটা হবে এটা। এই কোশ্চেনগুলো ভুল হওয়ার কারণ কি আসলে জানেন? কারণ এই কোশ্চেনগুলো কোনো ভার্সিটিতে আসে নাই, এগুলো ইসাক সাহেব নিজে বানাইছে, তো সে একটু এদিক ওদিক করে ফেলছে আর কি বানানোর সময়। আসেন তো, ভেক্টর দ্বয়ের সমান্তরাল একক ভেক্টরটি হবে কি? তবে ভেক্টর দ্বয়ের লব্ধির সমান্তরাল একক ভেক্টর কি? এটা একটু সবাই কারেকশন করে নেবেন বইয়ের মধ্যে। ঠিক আছে, ভেক্টর দ্বয়ের লব্ধির সমান্তরাল একক ভেক্টর 64। এই জন্য অনেকে হয়তো কোশ্চেন বুঝতে পারেন না। তো এটা হবে ভেক্টর দ্বয়ের লব্ধির সমান্তরাল একক ভেক্টর 64। সো লব্ধির হইলে তো পারবেন সবাই। এ আর বি এর লব্ধি মানে কি? দুইটা যোগ করব, যোগ করার পর যে লব্ধিটা আসবে, লব্ধিটার সমান্তরাল একক ভেক্টর মানে কি? লব্ধিকে ওর মান দিয়ে ভাগ করব। ঠিক আছে, তো এই কোশ্চেনটা একটু কারেকশন করে নেবেন সবাই। ভেক্টর দ্বয়ের লব্ধির সমান্তরাল একক ভেক্টর 58 নাম্বারটা। আচ্ছা, 58। আচ্ছা, ও হ্যাঁ, আসেন এটা একটু করাই। বলছে এক সেকেন্ড। ওকে, দেখি 58 নাম্বারটা একটু সলভ করে দিতে বলছে একজন, তাহলে আসেন 58 নাম্বারটা একটু সলভ করে দিই। আচ্ছা, এই তো প্রবলেম গুলো আমাকে বলতে পারবেন, তাহলে আমি পথের মধ্যে করাই দিব, সমস্যা নেই। আসেন, 10 নিউটনের একটি বলকে লম্ব উপাংশে বিভাজিত করলে ও আই এর মান কত? ও আই এর মান কত? তাহলে একটু আসেন, সোজা তো এটা, দেখ না, এই যে এটা হচ্ছে আমার ভেক্টর, এটা হচ্ছে 4 নিউটন, এটা হচ্ছে 10, এটা বের করতে বলছে ওয়াই। কোন সূত্রটা খারাপ, একটু আগে পড়াইছি না? এটা হচ্ছে এ, এটা হচ্ছে এক্স, এটা কি এ ওয়াই। তো কোন সূত্র খাটে? এ স্কোয়ার সমান বা এ সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, পড়াইছি না একটু আগে? এই যে এটা শর্টকাটের মতো। সো এ স্কোয়ার সমান আসবে এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, আমার এ ওয়াই দরকার, সো এ ওয়াই স্কোয়ার সমান আসবে এ স্কোয়ার মাইনাস এ এক্স স্কোয়ার, আলটিমেটলি এ ওয়াই সমান আসবে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ এক্স স্কোয়ার। বুঝছি, অ্যাঙ্গেল লাগতেছে না। আচ্ছা, মান ভুল নাকি? 10 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, 100 মাইনাস 16, 100 থেকে 16 বাদ দিলে কত? 100 থেকে 16 বাদ দিলে হচ্ছে 84। ও হ্যাঁ, নাই নাই, অ্যান্সার নাই এটা। ও আল্লাহ, এটা ভুল আছে, এর অপশন নাই। এটাও সেম, সেম, কারণ এটা এটা কোনো ভার্সিটিতে আসে নাই, কোনো বোর্ডে আসে নাই, কোনো মেডিকেল আসে নাই। এটা কোথায় আসছে? এটা ইসাকের বই বের করছে, তো একটু ভুল হইতেই পারে। বুড়া হয়ে গেছে না ভাই, একটু স্বাভাবিক, আমাদের একটু উনাকে মাফ করা উচিত, কারণ উনি ভুল করছে, কিছু ভুল আছে প্রচুর উনার। উনার সবগুলো চ্যাপ্টারের এমসিকিউতে ভুল আছে, আর আমরা তো সিকোয়েন্স ওয়াইজ ইনশাআল্লাহ সবগুলো চ্যাপ্টার একটু একটু করে করবো। আসেন এরপর আবার করব এই 77। আসি এই কোশ্চেনটা, এই যে দেখবেন এগুলো বোর্ডে আসছে, সো দেখবেন এগুলো কোনো ভুল নাই। ঠিক আছে, এই যে ঢাকা বোর্ড 2015, ঢাকা বোর্ড 2015, এই যে এগুলা ডিরেক্ট পরীক্ষা আসছে, এগুলো তেমন কোনো ভুল নাই। আচ্ছা, 77 নাম্বার, এই কোশ্চেন গুলাও সবার অনেক বেশি প্রবলেম হয়, সো আসেন একটু সলভ করার ট্রাই করি। 77 নাম্বার, আসেন বলছে কণার তাৎক্ষণিক বেগ কত হবে? আচ্ছা, কি দিয়ে দিছে আমাকে? একটা আর ভেক্টর দিয়ে দিছে, যেটা বলছে আই কস 5t প্লাস জে ক্যাপ সাইন 5t, বলছে বেগের মান কত? তাহলে আপনি বুঝতে পারতেছেন, আর আর ভেক্টর মানে ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর বা আমরা এটার অপর নাম বলি সরণ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর বা এটাকে আমরা বলতে পারি সরণ ভেক্টর। কেন? আর আর মানে দূরত্ব বোঝাচ্ছে আর কি, এখানে দূরত্ব ভেক্টর, সরণ ভেক্টর। আমাকে বলছে বেগ বের করতে, আমাকে দিয়ে দিয়েছে সরণ, সরণ থেকে বেগ বের করবো কেমনে একটু খেয়াল করবেন। আমাদের এই জায়গায় আবার টাইমের একটা ফাংশন দিচ্ছে, তাহলে বেগ বের করার সিস্টেম কি? বেগ বের করার সিস্টেম হচ্ছে সরণকে সময়ের সাপেক্ষে কি করতে হবে? ডিফারেন্সিয়েশন। সরণকে সময়ের সাপেক্ষে কি করতে হবে? ডিফারেন্সিয়েশন। সো আমরা এই জায়গায় লিখবো যে ভি ভেক্টর সমান হবে আসলে ডিআর ভেক্টর বাই ডিটি। সো সরণকে ডিফারেন্সিয়েশন করব, সো ডি ডিটি অফ, লিখি আর ভেক্টরটা আই cos 5t প্লাস জে sin 5t। ওকে, তাহলে আসুন তো
আই ক্যাপটা বাইরে চলে আসবে, cos 5 এর ডিফারেন্সিয়েশন কি মাইনাস sin 5t, এরপর আবার 5t এর ডিফারেন্সিয়েশন 5, আবার জে ক্যাপটা বাইরে চলে আসবে, sin 5t এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos 5t, আবার 5t এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কত 5। তাহলে এই জায়গায় কত 5টা কমন চলে যাচ্ছে না, আসবে কত মাইনাস sin 5t, আগে একটা আই ক্যাপ আছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ cos 5t। তো এটাকে একটু ঘুরাই লিখি, মাইনাস আগে লেখাটা খারাপ দেখায়, জে ক্যাপ cos 5t cos 5t মাইনাস আই ক্যাপ sin 5t। এখন তো সবাই বুঝছেন কিনা এটা ডিফারেন্সিয়েশন আর কি, যারা ডিফারেন্সিয়েশন পারবো তারা বাকিটা পারবে। সো এই জায়গায় আসলে স্মরণ দেওয়া আছে, স্মরণকে ডিফারেন্সিয়েশন করে বেগটা বের করতে হয়েছে। খুবই নাইস একটা কোশ্চেন, খুবই সুন্দর একটা কোশ্চেন, ঠিক আছে। এগুলো বোর্ডে আসছে, সো এই জন্য ইসাক ভাই ভুল করে নাই আর কি, এগুলোতে অ্যান্সার আসবে, ঠিক আছে। এটার অ্যান্সার হচ্ছে যে cos 50, এই যে প্রথমটাই তো, হ্যাঁ প্রথমটা। ওকে 78 বলছে আর ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল কিনা, ঘূর্ণনশীল কিনা, অঘূর্ণনশীল কিনা। তাহলে প্রথমে আসেন সলিনয়েডালের কাহিনীর মধ্যে। সলিনয়েডাল হওয়ার শর্ত কি, সলিনয়েডাল হওয়ার শর্ত কি ছিল, ডাইভারজেন্সের মান কত হইতে হয়, ডাইভারজেন্সের মান যদি 0 হয় তখন আমরা বলি সলিনয়েড, সলিনয়েডাল। আর যদি কার্লের মান 0 হয়, কার্লের মান 0 হয় তখন আমরা বলি অঘূর্ণনশীল, আর নট ইকুয়াল টু 0 হলে বলি ঘূর্ণনশীল, নট ইকুয়াল টু 0 হলে ঘূর্ণনশীল। তাহলে ব্যাপারটা কি আসতেছে, সলিনয়েডাল, অঘূর্ণনশীল আর ঘূর্ণনশীল। তাহলে যখন ডাইভারজেন্স করব, ডাইভারজেন্স করে দেখবো, যদি 0 আসে সলিনয়েডাল হবে, যদি 0 আসার তেমন কোনো চান্স দেখতেছি না, না 0 হবে না, আসলে সলিনয়েডাল হবে না, নাকি হবে, যাই হোক করবেন আর কি, সমস্যা নেই। ডিফারেন্সিয়েশন করে দেখবো সলিনয়েডাল হয় নাকি হয় না। তারপর ও হ্যাঁ সলিনয়েডাল হবে তো, টি আছে এখানে, এগুলো দুইটা ডিফারেন্সিয়েশন 0 চলে আসবে, সলিনয়েডাল মাস্ট। আর ঘূর্ণনশীল অঘূর্ণনশীল ওটা একটু দেখবেন, এটাও এটা মনে হয় অঘূর্ণনশীল হবে, 0 হবে মনে হয়, হওয়ার কথা, এটা দেখবেন আর কি, ঠিক আছে। তো ডাইভারজেন্স করে দেখবো, ডাইভারজেন্স করে দেখবো একবার, কার্ল করে দেখবো একবার, শেষ, তাহলে ম্যাথ হয়ে যায়। বলেন কারো কোনো ঝামেলা আছে, বলিয়েন বলিয়েন, ঝামেলা থাকলে বলিয়েন, মাঝখানে আর কোনো কোশ্চেনের ঝামেলা থাকলেও বলিয়েন একটু। ওকে আসেন, এরপর হচ্ছে আমাদের 87 নাম্বারটা। 87 বলছে আচ্ছা 87, 87 বলছে যে এ ভেক্টর সমান মাইনাস টু বি ভেক্টর, এ ভেক্টর সমান কি মাইনাস টু বি ভেক্টর। 80 এ ভেক্টর ইজ ইকুয়ালস টু মাইনাস টু বি ভেক্টর। বলছে এ ও বি এর, এ ভেক্টর ও বি এর ভেক্টর দুটি মানে কিরূপ, কিরূপ ভেক্টর দুইটা, একজন আরেকজনের কিরূপ। তাহলে প্রথমে আসে এ ভেক্টর চিন্তা করছি, বি ভেক্টরটা হচ্ছে মাইনাস টু বি ভেক্টর, তাহলে হচ্ছে বি ভেক্টরটা হচ্ছে মাইনাস টু বি ভেক্টর ধরে, যেখানে দুইজন হচ্ছে পরস্পর সমান। তাহলে বুঝতেছেন দুইজনের মান পরস্পর কি সমান না, কারণ সমান হইলে এ ভেক্টর আর বি এর মান সমান হইতো। এখন এ এর মান কত হয়ে গেছে, দ্বিগুণ, বি এর দ্বিগুণ, ঠিক আছে, এবং দিক কোন দিকে, বিপরীত। তাহলে ওদের মান অসমান, অসমান, দিকটা বিপরীত। আচ্ছা দিক বিপরীত মানে কি, ওই যে আমরা একটু আগে বলছিলাম মনে আছে, দিক বিপরীত মানেও একজন আরেকজনের সাথে কিভাবে থাকতে পারতেছে, সমান্তরালে থাকতে পারতেছে না। দিক বিপরীত হলেও একজন আরেকজনের সাথে কিভাবে থাকতে পারতেছে, সমান্তরালে থাকতে পারতেছে, একজন আরেকজনের সমান্তরালে থাকতে পারতেছে দিক বিপরীত হলে। আবার এভাবেও থাকতে পারতেছে, এই যে এভাবে, এই যে এভাবে, ঠিক আছে না, বিপরীত ভাবে থাকতে পারতেছে। তাহলে প্রথমে একটা একটা করে মিলান, সদৃশ কিনা। আচ্ছা সদৃশ মানে কি, সদৃশ মানে হচ্ছে যে দুইটা ভেক্টর যখন মান অসমান এবং কিন্তু দিক কোন দিকে হয়, একই হয়, মান অসমান কিন্তু দিক একই দিকে হয়, তখন সেটাকে বলি আমরা কি, সদৃশ। তাহলে ওর দিক একই দিকে হচ্ছে নাকি বিপরীত দিকে, একজন একজনের মাইনাস না, তাহলে একজন একজনের অপোজিট দিকে, তো সদৃশ তো হবে না, বাদ, সদৃশ তো হবে না, প্রথম কথা। পরের জিনিস বলছে বিসদৃশ কিনা, হ্যাঁ বিসদৃশ, কারণ ওদের মানও অসমান আর দিকটা কোন দিকে, বিপরীত, মান সমান না, দিক কোন দিক, বিপরীত, তো অবশ্যই কি ভেক্টর হবে, বিসদৃশ ভেক্টর হবে, বিসদৃশটা হবে শিওর। আর আপনি অপশন থেকে বুঝতে পারতেছেন যে সমরেখা হবে, যদি পারফেক্টলি ওরা সমরেখা না, এই যে হ্যাঁ এটা ঠিক যে ওরা একই রেখা বরাবর, একজন এই দিকে
আরেকজন এদিকে কাজ করতেছে। সো ওই সেন্সে আমরা কিন্তু ওদেরকে কিও বলতে পারতেছি, সমরেখও বলতে পারতেছি। সো সমরেখটাও ঠিক আছে। আর আপনি অপশন দেখেও বুঝতে পারতেছেন, দেখেন তো একটু টেকনিক খাটাইলে সদৃশটা যদি আপনি বাদ দেন, আপনার কোনোভাবে ওয়ে আছে অন্য কোনো অপশন দাগানোর? না, 2 আর 3ই দাগাইতে হবে। বুঝতে পারছি কথাটা? দেখেন তো বুঝছেন কিনা, কারো সমস্যা থাকলে একটু বলিয়েন। 87 পর আসেন 90। আচ্ছা, এই কোশ্চেনটা সবাই একটু কারেকশন করে নিব কোশ্চেনটা। ইসাক ভাই আবার এটাতে ভুল করে ফেলছে। এই যে মিটার স্কোয়ার লিখছে না, এটা মিটার স্কোয়ার হবে না, এটা হবে মিটার ইনভার্স টু। এই কোশ্চেনটা হবে মিটার ইনভার্স টু। এই কোশ্চেনটা সাস্টের বেশ ফেমাস একটা কোশ্চেন। এটা হবে মিটার ইনভার্স টু। একটু লিখে রাখেন, মিটার স্কোয়ার হবে না, মিটার ইনভার্স টু হবে। তাহলে কি একটু খেয়াল করবো সবাই, কোয়াইট সিম্পল, খুবই সিম্পল একটা জিনিস, একটু খেয়াল করলে আসলে হয়ে যাবে। প্রথমে আসা, আচ্ছা, হুম, তাহলে 90 90 নাম্বার বলছে কি, আমাদেরকে বলছে কি, ওইটা আগে বুঝেন একটু। আমাদেরকে বলছে হচ্ছে যে যদি এ একটি ভেক্টর ক্ষেত্র হয়, এ একটা ভেক্টর, ভেক্টর চিন্তা করেন, ভেক্টরের ক্ষেত্রে চিন্তা করেন, ভেক্টর চিন্তা করলে সবচেয়ে ইজি ভাবে ফিল করতে হবে। তাহলে এ ভেক্টরের একক, এ ভেক্টরের মানের একক হচ্ছে মিটার ইনভার্স টু। তাহলে মানের একটা একক দিয়ে দিছে, মানের একক দিয়ে ফেলছে। বলছে এ ভেক্টরকে প্রথমে ডেল ভেক্টরের সাথে ক্রস করব। আচ্ছা, ডেল ভেক্টরের কাজ হচ্ছে ডিফারেন্সিয়েশন করা। ডেল ভেক্টরের কাজ কি করা বুঝেন? ডেল ভেক্টরের কাজ হচ্ছে ডিফারেন্সিয়েশন করা। তাহলে আপনি এ ভেক্টরকে প্রথমে একবার ডেল ভেক্টর দিয়ে ডিফারেন্সিয়েশন করবেন, ওই যে মনে আছে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভ ডিফারেন্সিয়েশন, আবার ডট করছেন, ডেল ভেক্টর দিয়ে ডট করছেন। তার মানে আপনি আসলে এ ভেক্টরটাকে কয়বার ডিফারেন্সিয়েশন করতেছেন? 2বার। এটা বুঝছেন কিনা দেখেন সবাই, যে এ ভেক্টরের সাথে একবার ডেল ভেক্টরকে ক্রস করছি, আবার ডেল ভেক্টরের সাথে ডট করছি। তাহলে ব্যাপারটা কি আসতেছে, এই এ ভেক্টর প্রথমে একবার ডিফারেন্সিয়েশনের আন্ডারে গেছে, তারপরে আবার এর মাধ্যমে ডিফারেন্সিয়েশন আন্ডারে গেছে। তাহলে এ ভেক্টরের কয়বার ডিফারেন্সিয়েশন হয়েছে? 2বার ডিফারেন্সিয়েশন হয়েছে, 2বার ডিফারেন্সিয়েশন হয়েছে। তাহলে ওর যদি 2বার ডিফারেন্সিয়েশন হয়ে থাকে, 2বার ডিফারেন্সিয়েশন হয়ে থাকে, তাহলে ওর এককটা ছিল মিটার ইনভার্স টু। আপনি মিটার ইনভার্স টু কে ডিফারেন্সিয়েশন করেন, কত আসবে? -2 m ইনভার্স 3, তারপরে ডিফারেন্সিয়েশন করলে আসবে 6 m ইনভার্স 4। এখন এককের তো কোনো সংখ্যা থাকে না, তাহলে ওর এককটা আসলে কত হচ্ছে এখানে? ওর এককটা আসলে কত হচ্ছে? মিটার ইনভার্স 4। 2বার ডিফারেন্সিয়েশন, একবার ডিফারেন্সিয়েশন করলে -2 থেকে -3 হবে পাওয়ারটা, আরেকবার ডিফারেন্সিয়েশন করলে -3 থেকে কত হবে? -4 হবে। মনে করে দেখেন, বুঝছেন কিনা দেখেন সবাই। 2বার ডিফারেন্সিয়েশন বুঝলেই হচ্ছে, তারপর ডিফারেন্সিয়েশন করে দিছি এক্স এম ইনভার্স 2 রে 2বার ডিফারেন্সিয়েশন করলে এম ইনভার্স 4ই আসবে। একবার একবার করে সহগ কমতে থাকবে। দেখেন কে কে বুঝেন নাই, কোশ্চেনটা একটু ভুল আছে, সো একটু কারেকশন করে নিব, ঠিক আছে? এম ইনভার্স 2 হবে কোশ্চেনটা। এই যে এবার ক নাম্বার অপশন মিলবে। এই যে, বলেন কার কার ঝামেলা, তাড়াতাড়ি তাড়াতাড়ি 90 নাম্বারটা কার কার ঝামেলা আছে, এটা অনেকের বুঝতে একটু কষ্ট হয়, সো একটু বলবো। দেখেন কার কার সমস্যা আছে। ওকে, কার সমস্যা নেই, 90 বুঝা গেছে আশা করি। তারপর দেখি এই যে 92। আচ্ছা, আরেকটা, মানে এগুলো একটু ডিফারেন্ট, ঠিক আছে? মানে নর্মাল কোশ্চেন না, একটু ডিফারেন্ট কোশ্চেন বলে একটু করাই দিচ্ছি। আসুন, ফাই একটি স্কেলার, বলছে ডেল ভেক্টর ক্রস ফাই এ ভেক্টর হইলে এই যে নিচের কোনটা সত্যি হবে? ডেল ভেক্টর ক্রস ফাই এ ভেক্টর। সবাই একটু খেয়াল করবে, খুবই সিম্পল একটা জিনিস, একটু খেয়াল করলে খুব ইজি লাগবে। আসলে প্রথম জিনিস এটা বুঝেন আপনি আগে, আমার এটা একটু বুঝেন যে 10 91, এটা কত, 92 না 92, 92। তাহলে আসেন, আমার কাছে দিয়েছে ডেল ভেক্টর ক্রস ফাই এ ভেক্টর। একটু খেয়াল করুন। আচ্ছা, আপনি আবারও বুঝেন, ডেল ভেক্টর মানে আপনি কি করতে চাচ্ছেন? ডিফারেন্সিয়েশন। ফাইটা একটা, ফাইটা একটা কি রাশি বলছো? স্কেলার। তার মানে আপনি বুঝতে পারবেন ফাইটা একটা মান বুঝাচ্ছে বা একটা কনস্ট্যান্ট বুঝাচ্ছে, ঠিক আছে? স্কেলার রাশি মানে একটা মান বুঝায়, স্কেলার রাশি মানে মানে একটা কি বুঝায়? মান বুঝায় বা একটা কনস্ট্যান্ট রাশি বুঝছে। মনে করেন সাপোজ স্কেলার রাশি। এখন স্কেলার রাশি বা কনস্ট্যান্ট রাশি যদি হয়, সাপোজ 2 মনে করেন, এখন কনস্ট্যান্ট সবসময় কি হয়? ডিফারেন্সিয়েশন কোথায় চলে আসে?
কনস্ট্যান্ট সবসময় কি হয়, ডিফারেন্সিয়েশনের আগে চলে আসে। কনস্ট্যান্ট সবসময় ডিফারেন্সিয়েশন কই চলে আসে, আগে। তাহলে আপনি আগে নিয়ে আসেন ফাই ডেল ভেক্টর ক্রস এ ভেক্টর, এভাবে লিখতে পারেন না, ডেল ভেক্টর ক্রস এ ভেক্টর। ফাইটা আগে নিয়ে চলে আসছেন, ডেল ভেক্টর ক্রস এ ভেক্টর লিখছেন। বলেন তো দেখি কারো সমস্যা আছে কিনা, কারো সমস্যা আছে কিনা। বা আপনি এভাবেও লিখতে পারেন না আসলে, এই যে ডেল ভেক্টরের সাথে ফাইটাকে একসাথে রেখে দিতে পারেন, এর সাথে এটা ক্রস করতে পারেন, কোন সমস্যা আছে? সেম কাহিনী, ঠিক আছে? কারণ ডিফারেন্সিয়েশন করলে ওই কনস্ট্যান্টটা আগে নেন, পিছে নেন, সরান, নাচান, যা ইচ্ছা করেন, কাহিনী ঘুরে ফিরে সেম থাকে। সো এই জায়গায়ও সেম কাহিনী। এই জায়গায় আমাদের অপশনটা, এই 1 নাম্বার অপশন ঠিক আছে, 2 নাম্বার অপশন ঠিক আছে, জাস্ট এই অপশনটা ঠিক নেই, কারণ এই জায়গায় একটা ডটের কাহিনী দিয়ে ফেলছে, ডট মানে ঠিক নাই, ঠিক আছে? সো এই জায়গায় এই অপশনও ঠিক আছে, এই অপশনটাও ঠিক আছে, যদিও ব্র্যাকেট ওয়ালাটা একটু বেশি সঠিক আর কি। সো পারফেক্ট অ্যান্সার বলতে গেলে উপরেরটা ক, কারণ এই জায়গায় একদম সুন্দর মতো ব্র্যাকেট ট্যাকেট দিয়ে ব্যাপারটা লিখছে, বুঝছেন কথাটা, এই আর কি। কিন্তু দুইটা অপশনই ঠিক আছে, দুইটা অপশনই ঠিক আছে। বলেন কারো ঝামেলা আছে কিনা? 92, 92 ভাই কারো ঝামেলা এরকম আছে? দুইটা আনসার থাকলে দোনোটা দেখাইতে হয়। না না, দুইটা দাগাবি না, একটা দাগাবি, সবচেয়ে বেস্টটা দাগাবি, বেস্টটা, বেস্টটা দাগাবো, ঠিক আছে? ভাই কারণ মোস্ট বইয়ে অফ দ্য তো টাইম 2 দেখা নাম্বার যায় আছে, স্যাররা ভুলে দুটো অপশন দিয়ে ফেলছে। বইয়ে তো কত? 2 তিন নাম্বার নাম্বার আছে। 2 নাম্বার আছে, 1 নাম্বার ঠিক আছে, 1 নাম্বারটাও ভুল না। মানে এটা ভুল হইতে হবে, ভুল তো না, ঠিক না? এটাও মোটামুটি ভাবে ঠিক আছে, আর এটাও ঠিক আছে। আর এটা ওই যে বললাম, এটার মধ্যে ব্র্যাকেটটা না দেওয়াতে একটু দেখতে খারাপ লাগতেছে, আর কিছু না। যে কোনো একটা দাগাবি, ক দাগাইলেও হবে, খ দাগাইলেও হবে, এটা এটা ভুল না, এটাও ঠিক আছে। বইয়ের মধ্যে তো বুঝতেছি এটা তাদের কাজ না। আর আমার সম্ভবত এই কোশ্চেনটা আমি আসলে খুঁজে পাই নাই, তো এই কোশ্চেনটা এই জন্য আমি বলতে পারছি না, বুঝছো? রাজশাহী বোর্ডে, রাজশাহী ইউনিভার্সিটি এই কোশ্চেন আমি খুঁজে পাই নাই। পসিবলি ওরা এই জায়গায় যে কোনো একটা অপশনে একটু উল্টাপাল্টা করছে, যার কারণে মনে হচ্ছে দুইটা অপশনই সঠিক। কথা বুঝাইতে পারছি আমি? বুঝছস তো? মানে ওই যে ও অপশন ভুল লিখে না, ওই অপশন ভুল লিখছে, ঠিক আছে? ভুলে একটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, ডট ক্রস কিছু একটা দিতে ভুলে গেছে, এই জন্য আলটিমেটলি পুরো জিনিসটা মনে হচ্ছে দুইটাই সঠিক। ওকে, কারো সমস্যা থাকলে একটু বলবেন। আসেন, এই যে 98টা, এটা তো আমার পরীক্ষা দিছি, তাই না? যে দুটি ভেক্টর সমষ্টি একটা একক ভেক্টর হলে এদের বিয়োগফল কত। দেখেন 98 নাম্বারটা বলছে দুটি ভেক্টরের সমষ্টি একটা একক ভেক্টর হলে এদের বিয়োগফলটা কত। সো এটা তো আমি করাই দিছি, আমার পরীক্ষা দিয়েছিলাম এটা, রাইট? পরীক্ষা দিয়েছিলাম। সো 98 নাম্বারটা হয়ে গেল, 98 নাম্বারটা হয়ে গেল। আসেন 100 নাম্বার দেখি, 100 নাম্বার, 100 নাম্বার খুবই ইজি। এ ভেক্টর ডট বি ভেক্টর হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার বি স্কয়ার হলে এদের মধ্যবর্তী কোণ কত। বেশি ইজি এগুলা, কিন্তু তাও একটু করা দিচ্ছি কেন, যেন অনেকেরই এগুলো তো প্রবলেম হয়, ঠিক আছে? সবাই এগুলো এনে এনে দেয়, আমার করাইতে হয়। সো এই জন্য একবারেই করা দিচ্ছি আপনাদেরকে, যেন নো প্রবলেম হয়। আসেন, এ ডট বি মানে আপনি সুন্দর মতো কি লিখতে পারেন, এ বি কস আলফা হোল স্কয়ার সমান এ স্কয়ার বি স্কয়ার। আসলে তো স্কয়ার করলে কি আসবে, এ স্কয়ার বি স্কয়ার কস স্কয়ার আলফা ইজ ইকুয়ালস টু এ স্কয়ার বি স্কয়ার। সো এ স্কয়ার বি স্কয়ার কেটে দেন উভয় পাশে, কস স্কয়ার আলফা সমান কি আসতেছে 1, আলটিমেটলি কস কত, আলফার মান আসবে 1, আলফার মান আসবে কত ডিগ্রি, 0 ডিগ্রি। বা আসলে এই জায়গায় কস স্কয়ার আলফা সমান 1 না, সো কস আলফা সমান আসলে প্লাস মাইনাস 1 দিলে, সো এই জায়গায় আলফা কিন্তু 0, 180 দুইটা মানই সম্ভব, ঠিক? 0 আর 180 দুইটা ভ্যালুই সম্ভব। দেখেন কে বুঝেন নাই, ভাই অপশনে যদি 98টা 180 থাকতো হইতো হইতো। 98 নাম্বারটা আনসার রুট তো আসছিল না? √3 আচ্ছা রুট 3। দেখি 100 নাম্বার কারো সমস্যা আছে কিনা একটু বলেন। 100 গেল, 100 সেঞ্চুরি। এই যে ভালো একটা কোশ্চেন আসলাম আবার। আসেন, এ বি ভেক্টরটার সঠিক রূপ কি একটু খেয়াল করবেন সবাই একটু। আচ্ছা প্রথমে আসেন, আপনি কোশ্চেনটা পড়েন ঠিক মতো, কোশ্চেনটা পড়তে হবে। বলছে আমাকে এসি সমান আই, এই যে এসি ভেক্টর সমান আই ক্যাপ, বিডি ভেক্টর সমান জে ক্যাপ। এই যে বিডি ভেক্টরটা হচ্ছে জে ক্যাপ, এসিটা হচ্ছে আই ক্যাপ, বিডিটা হচ্ছে জে ক্যাপ। তাহলে আমাকে বলছে এ বি ভেক্টরটির সঠিক রূপ কি? এ বিটা আগে ফাইন্ড আউট করেন, এই যে এ। আচ্ছা এবার একটু দিকগুলা দিয়ে ফেলি।
ঠিক আছে, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, এসি ভেক্টরটা কাজ করতেছে এইদিকে, এই যে এইদিকে একটু মোটা করে এটাকে, এই যে এসি ভেক্টরটা কাজ করতেছে এই যে, সব আশা করি বুঝতেছো। বিডি ভেক্টরটা কাজ করতেছে কোন দিকে? বিডি ভেক্টরটা কাজ করতেছে এই যে এইদিকে। আমাকে বের করতে বলছে কি? আমাকে বের করতে বলছে হচ্ছে এবি ভেক্টর। আসেন, এই যে এবি ভেক্টর আমাকে বের করতে বলছে এবি ভেক্টর। এবার আপনি নিজেই পারবেন, কোনো সমস্যা নেই। 108। তো এবি ভেক্টর বের করবো কেমনে? আপনার কাছে দেখেই মনে হওয়া উচিত যে আসলে আমাকে এখানে ত্রিভুজ সূত্র খাটাতে হবে, যেখানে ত্রিভুজ সূত্র খাটাইলে আমরা লিখতে পারি কি, এই ভেক্টর প্লাস এই ভেক্টর সমান এটা, অর্থাৎ এবি ভেক্টর প্লাস এই বিন্দুটার আপনি ও বিন্দু ধরেন, ঠিক আছে, এবি প্লাস বিও ইজ ইকুয়ালস টু এও। আমি সুন্দর মতো লিখতে পারি। আচ্ছা, এটাকে একটু ও লিখে দিই, যেহেতু বুঝতে একটু প্রবলেম হচ্ছে, এটা ও বিন্দু দিয়ে দিই, ঠিক আছে। ওকে, তাহলে আসেন, এ বি ভেক্টর প্লাস বিও ভেক্টর ইজ ইকুয়ালস টু এও ভেক্টর। সো আমরা সুন্দর মতো এ বি সমান কি লিখতে পারতেছি, এও ভেক্টর মাইনাস বিও ভেক্টর, ঠিক আছে না? এও ভেক্টর মাইনাস বিও ভেক্টর। এবার একটু খেয়াল করুন, কোয়াইট সিম্পল। এও ভেক্টরের মান কত একটু দেখেন তো। এও, দেখেন তো, এই পুরাটা ছিল আই ক্যাপ, তাহলে এও এর মান কত হবে? আই ক্যাপ বাই 2, অর্ধেক। আই ক্যাপ বাই 2 মাইনাস বিও ভেক্টর, বিওটা হচ্ছে এইটুকু, বিওটা হচ্ছে এইটুকু। এখন আপনারা দেখেন তো, পুরা বিডি মানে বলছে যে ফুল বিডি, পুরা পুরা বিডির মান কত? জে। তাহলে এই অর্ধেক বিওর মান কত হবে? অর্ধেক বিওর মান হবে কত? অর্ধেক বিওর মান কত হবে? অর্ধেক বিওর মান হবে হচ্ছে জে ক্যাপ বাই 2। আপনি সুন্দর মতো লিখতে পারেন জে ক্যাপ ডিভাইড বাই 2। হাফটা কমন নিলে আসবে বা লসাগু করলে আসবে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ ডিভাইড বাই 2। এই যে এ বি ভেক্টর। দেখেন তো কারো সমস্যা আছে কিনা? আই ক্যাপ মাইনাস জে ক্যাপ বাই 2, এই যে আছে, এই যে। বলেন, কারো ঝামেলা আছে? তাড়াতাড়ি, চিত্রটা একটু বুঝলে হয়ে যাবে। ওকে, ভাই বিওর মান জেকেব বাই 2। হ্যাঁ। ও আচ্ছা, আমি উল্টা লিখছি। আহা, আই ক্যাপ মনে করছি, ইয়া কি খারাপ। এখানে আই ক্যাপ আর জে ক্যাপ বুঝতে সমস্যা হচ্ছিল, সরি। আহা, একটু ভুল করে ফেলছি। একটু খেয়াল করেন সবাই। এই যে এসি মানে আই, আচ্ছা ঠিক আছে তো। বেটা, এসি মানে আই না, বিডি মানে জে। এখানে লিখছে তো এটা, দেখার সময় মনে হচ্ছে যে এটা জে, এটা হাই, লিখছে এরকম। এই যে আমি ঠিক আছি বেটা। কি বলতেছি ভাই, এসি এর মান লাগতেছে ওই জে এর মতো। হ্যাঁ, না না, চিত্রটা একটু ইয়া করছে, লেখাটা দেখে চিত্র। করছি, লেখাটা দেখে করিস, লেখা লেখা ঠিক আছে তো আমার। না, আমি মনে করছি আবার কি রে, হ্যাঁ হ্যাঁ, চিত্র হঠাৎ করে চিত্রের দিকে চোখ পড়ছে আর আমিও কনফিউজ হয়ে গেছি। জে ক্যাপ বাই 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ ডিভাইড বাই 2। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটু লেখাটা দেখিয়েন, লেখা এই জায়গার লেখাটা একটু দেখি, লেখাটা অনুযায়ী আর কিন্তু ঠিক আছে আমাদের, লেখাটা একটু চেক করবেন। ওকে, তারপর আসেন, তারপরে কোশ্চেনটা বেশি ইন্টারেস্টিং একটা কোশ্চেন। বলছে কি, বলছে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল। এবিসিডি সামান্তরিক ক্ষেত্রফল, তাহলে মনে করেন এটা আমাদের জন্য একটা সামান্তরিক আছে, এটার ক্ষেত্রফল বের করতে বলছে। আচ্ছা, আমাদের কাছে কিন্তু এই সামান্তরিকের দুইটা কর্ণ আছে, খেয়াল করেন তো। এ বি সি ডি সামান্তরিকের এই যে দুইটা কর্ণ কিন্তু আমাদের কাছে আছে। কি আছে? দুইটা কর্ণ আছে। দুটো কর্ণ যদি থাকে, একটা কর্ণ হচ্ছে কত? আই ক্যাপ, আর একটা কর্ণ কি? জে ক্যাপ। তাহলে আমরা সামান্তরিকের কর্ণের কর্ণ থাকলে ক্ষেত্রফল বের করি কেমনে? সামান্তরিকের কর্ণ থাকলে ক্ষেত্রফল বের করি কিভাবে? হাফ দিয়ে কর্ণদ্বয়ের ক্রস গুণফলের মান। তাহলে হাফ দিয়ে একটা হবে আই ক্যাপ, ক্রস হবে জে ক্যাপ। আই ক্যাপ আর জে ক্যাপ ক্রস করলে কাকে পাই? কে ক্যাপ। তাহলে এটার মান কত হবে? ভ্যালু, এটার ভ্যালু মান রুট ওভার দিয়ে হাফের স্কোয়ার, হাফ আর স্কোয়ার কাটা চলে গেছে হাফ, 0.5। বুঝছেন কিনা দেখেন সবাই, খুবই ভালো একটা ম্যাথ এটা। এই যে এটা, এটা বুঝছেন কি? আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বলছে, আমরা কর্ণ দুইটা জানি সামান্তরিকের। এই যে দেখেন তো সুন্দর মতো কর্ণ দিছে না? কর্ণ দুইটা আছে, একটা আই ক্যাপ আর একটা কি, একটা জে ক্যাপ। সো আই ক্যাপ আর জে ক্যাপ ক্রস করবো, কিন্তু হাফ গুণ করতে হবে। সো আই ক্রস জে মানে কে, সো হাফ কে এর মান লাগবে, সো রুট ওভার হাফ স্কোয়ার, স্কোয়ার আর রুট কাটা হাফ, 0.5। বুঝছেন কিনা সবাই একটু দেখেন দ্রুত, তাড়াতাড়ি।
ওকে, দেখি তো কে কে পারেন এটা, একটু বলেন আমাকে সবাই। একটু অপশন বলবেন, ঠিক আছে? ইয়েতে কমেন্ট বক্সে বলবেন। এটা এই কোশ্চেনটা বলছে থিটা এর মান কত হলে ভিএক্স আর ভিওয়াই পরস্পর সমান হবে। আচ্ছা সরি, হ্যাঁ, তাহলে এটা ভিএল লিখছে বলে ভিএক্স হবে, এটা ভিএক্স। এই ঝামেলাইতে বাবা ইসা খুব ঝামেলা করতেছে। ভিএক্স, ঠিক আছে। আচ্ছা, বললো কি যে থিটা এর মান কত হলে ভিএক্স আর ভিওয়াই উপাংশ দুটো সমান, তাহলে এই উপাংশ আর এই উপাংশ দুটো সমান হবে, ঠিক না? এটা থিটা, এই থিটার মান কত হইলে, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, কত নাম্বার অপশন হবে তাড়াতাড়ি, দেখি কে কে পারে তাড়াতাড়ি। থিটা এর মান কত হলে ভিএক্স ও ভিওয়াই উপাংশ দুটো সমান হবে? দ্রুত, এতক্ষণ লাগে নাকি এটা? 45 ডিগ্রি, ওকে। আর কার কোনো অ্যান্সার আছে? তাড়াতাড়ি দেন। সিম্পল আসলে, আপনি আগে বুঝেন যে এই ভি, ভি এর এই এক্স বরাবর উপাংশ কি আসবে? ভি কস থিটা। ভি এর এই ওয়াই বরাবর উপাংশ কি আসবে? ভি সাইন থিটা। বলছে এই দুইটা পরস্পর সমান, তাহলে ভি সাইন থিটা আর ভি কস থিটা পরস্পর কি হবে? সমান। সাইন থিটা আর কস থিটা কত ডিগ্রিতে সমান হয়? সাইন থিটা আর কস থিটা কত ডিগ্রিতে সমান হয়? এই যে এটা হচ্ছে 116। সো আসেন, এক্স অক্ষ বরাবর হচ্ছে ভি কস থিটা, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ভি সাইন থিটা। বলছে আমাকে এই দুইটা পরস্পর সমান হবে, ভি সাইন থিটা ইজ ইকুয়ালস টু ভি কস থিটা। কস থিটা সাইন থিটা পরস্পর সমান হবে ওই যে আবারও ট্যান থিটা ইজ ইকুয়ালস টু আসবে 1, থিটা ইজ ইকুয়ালস টু আসবে 45। তাহলে এই থিটার মানে কত ডিগ্রি হইতে হবে? 45 ডিগ্রি হইতে হবে। কত ডিগ্রি হইতে হবে? 45 ডিগ্রি হইতে হবে। ওকে, ঠিক আছে। এরপরটা সবাই দেখি তো সেম ভাবে, থিটা এর মান 0 থেকে 90 পর্যন্ত বৃদ্ধি করা হইলে ভিএক্স ও ভিওয়াই এর মানের কিরূপ পরিবর্তন ঘটবে? ভেরি গুড কোশ্চেন। 117 বলছে থিটা এর মানটা আমরা ধীরে ধীরে 0 ডিগ্রি থেকে কত ডিগ্রির দিকে নিচ্ছি? 90 ডিগ্রির দিকে নিয়ে যাচ্ছি। ভিএক্স এবং ভিওয়াই এর মানের কিরূপ পরিবর্তন হবে? ভিএক্স এবং ভিওয়াই এর মানের কিরূপ পরিবর্তন হবে, মানে ভিএক্সটা আর ভিওয়াইটা কেমনে চেঞ্জ হবে? একটু খেয়াল করেন সবাই, কোয়াইট সিম্পল আসলে এটা। প্রথম কথা হচ্ছে ভিএক্স মানে কোনটা? ভিএক্স মানে কিন্তু আমরা লিখছি ভি কস থিটা, ভিওয়াই মানে লিখছি ভি সাইন থিটা। একটু খেয়াল করবেন। তারপর বুঝলাম এই জায়গার মধ্যে থিটার মানটা যে 0 থেকে 90 পর্যন্ত যাবে, তার মানে আমাকে কস 0 থেকে আমি কস 90 পর্যন্ত যাব। এবার খেয়াল করেন তো, কস 0 এর মান কত? কস 0 এর মান কত? 1। কস 90 এর মান কত? 0। তাহলে আমি 1 থেকে ধীরে ধীরে 0 দিকে যাচ্ছি, 1 থেকে ধীরে ধীরে 0 দিকে যাচ্ছি, তাহলে মান কি বাড়তেছে? 1 থেকে 0 যাচ্ছি না, কমতেছে, কমতেছে। ভি সাইন থিটা, থিটা কত থেকে কত দিকে যাচ্ছে? 0 থেকে 90 দিকে যাচ্ছে। সো 0 থেকে 90 দিকে গেলে সাইন 0 থেকে সাইন কোন দিকে যাবে? 90। সাইন 0 এর মান কত? 0। সাইন 90 এর মান কত? 1। সাইন 0 এর মান কত? 0। সাইন 90 এর মান কত? 1। সো মান কি হবে? 0 থেকে 1 এর দিকে যাচ্ছে। 0 থেকে 1 মানে বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। সো ভিএক্স টা কমতেছে, ভিওয়াই টা বাড়তেছে। দেখেন কে বুঝেন নাই, তাড়াতাড়ি। থিটার মান 0 থেকে 90 পর্যন্ত বৃদ্ধি করা হইলে, কে কে বুঝি নাই? দেখি কে কে বুঝি নাই, তাড়াতাড়ি। এই যে এটা, থিটার মান 0 থেকে 90 পর্যন্ত বৃদ্ধি করা হলে ভিএক্স আর ভিও এর মান কিরূপ পরিবর্তন হবে? তো ভিএক্স টা আপনি ভি কস থিটা জানেন, দেখবেন 0 থেকে 90 দিয়ে গেলে কি হচ্ছে। ভিও মানে ভি সাইন থিটা জানেন, দেখবেন 0 থেকে 90 থেকে কি বাড়তেছে না কমতেছে, শেষ। ঠিক আছে, 117 ডান। এরপর 125, 125 দেখি, 125 বলছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এবং এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হইলে। তাহলে আসেন একটু করি, দুইটা ভেক্টর পরস্পর লম্ব, ঠিক আছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আরেকটা হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এই দুইজন পরস্পর কিভাবে আছে? লম্ব। লম্ব হলে ডট গুণফলের মান কত হয়? লম্ব হলে ডট গুণফলের মান কত হয়? 0। সো আপনি এবার ডট করেন, এ ডট এ মাইনাস এ ডট বি প্লাস এ ডট বি
মাইনাস বি ডট বি ইজ ইকুয়ালস টু 0। এ ডট এ মানে এ স্কোয়ার, মাইনাস এ ডট বি প্লাস এ ডট বি কাটাকাটি, মাইনাস বি ডট বি মানে বি স্কোয়ার ইকুয়াল টু 0। আলটিমেটলি এ ইজ ইকুয়ালস টু কি আসবে? B। দেখেন কে বুঝেন নাই। ভেক্টর দ্বয় বলছে পরস্পর লম্ব। লম্ব মানে আমাদের ডট গুণফলের মান কত? ডট গুণফলের মান 0। আমরা ওটাই করছি, ডট গুণফলের মান 0 বানাইছি। ওকে, তারপর ডট করে মান বা ভ্যালু বের করে ফেলছি। ওকে, আমাদের মোটামুটি সবচেয়ে কঠিন যে এমসিকিউ গুলো আছে ওগুলো সব মোটামুটি শেষ হয়ে গেছে। কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে একটু আমাকে বলবেন, দেখি কারো কোনো কোশ্চেন থেকে থাকলে একটু বলেন। মানে আহ এই জায়গায় কোনো প্রবলেম থাকলেও বলতে পারেন, ইসাকের বইয়ের ম্যাথের কোনো প্রবলেম থাকলেও বলতে পারেন তাড়াতাড়ি। আমাদের মোটামুটি ফুল ভেক্টর চ্যাপ্টারে এমসিকিউ পার্টটা আশা করি খুবই ভালো মতো শেষ হয়েছে। সো সবাই একটু এগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে দেখবেন স্পিডটা অনেক বাড়তেছে। আমি তো অনেকগুলো এমসিকিউ করাইলাম মোটামুটি আল্লাহর রহমতে। এগুলো একটু ধরে 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 হাতে হাতে নিজে নিজে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্র্যাকটিস করলে হয় কি স্পিড বাড়ে। আর আপনি সবসময় মাথায় রাখবেন যে কোনো ভার্সিটির পরীক্ষায় বা মেডিকেলের পরীক্ষায় বা সোজা কথা এমসিকিউ টাইপের পরীক্ষায় সবসময় শুধু সলভ করাটাই মেইন না, স্পিডে সলভ করতে হবে, ঠিক আছে? অর্থাৎ আপনার একই সাথে সলভের সাথে সাথে সঠিক হওয়ার পাশাপাশি স্পিডটাও দরকার হবে। সো স্পিড আসবে কিভাবে? অবশ্যই যারা বেশি প্র্যাকটিস করবেন তারা বেশি স্পিডি হবেন, সিম্পল কথা। দেখি কারো কোনো প্রশ্ন কোনো ঝামেলা আছে কিনা একটু আমাকে বলেন।